এসইও অপটিমাইজ করে পাবলিশ করতে হয়, এবং সেই সাথে ইমেজ দেয়া বা ভিডিও দেয়া, পরবর্তীতে কোনো বাটন অ্যাড করা বা এই টাইপের চার্ট করা বা আরও বিভিন্ন টাইপের আছে। সো এই জিনিসগুলো কিভাবে করে আজকে মূলত আমরা সেই জিনিসগুলোই দেখব। কারণ গত ক্লাসে আমরা যদি একটু ওভারভিউ করি, তাহলে আমরা জানি যে একদম ফার্স্ট ক্লাসে আমি বা যদি এরকম বেস সিঙ্গেল সার্ভ কফি মেকার বা বেস সিঙ্গেল সার্ভ স্মুদি ব্লেন্ডার, আমরা যেটাই বলি না কেন, কিওয়ার্ডস ধরেন এখান থেকে আমরা কোনো একটা কিওয়ার্ড নিয়ে আমরা যে যাচ্ছি, সে এক্সাম্পল আমরা তো এর আগে জুইসার কিং অনেকবার দেখেছিলাম, বা ফুড ওয়াইন বা যেটাই হোক এক্সাম্পল, মানে আমাদের এটা হচ্ছে কিওয়ার্ডের ভিত্তিতে আমাদের কন্টেন্ট। সে এক্সাম্পল আমি যে কোনো একটাকে কপি করতে পারি, ধরেন এখানে তাদের হচ্ছে কিওয়ার্ড কি বেস সিঙ্গেল সার্ভ ব্লেন্ডার্স। হ্যাঁ, তো সেই ভিত্তিতে তারা কি করেছে, এই কিওয়ার্ডের ভিত্তিতে প্রথম আসবে কন্টেন্ট। কারণ আমরা শুরুতে একদম প্রথম ক্লাসে আমরা জানি আমরা কিওয়ার্ড রিসার্চ করি। আমরা কিওয়ার্ড রিসার্চ করে যখন দেখি যে হ্যাঁ সেই কিওয়ার্ডটা ভালো বা সেটা ইজিয়ার বা সেটাতে সার্চ ভলিউম আছে, তখন কিন্তু আমরা সেই কিওয়ার্ডগুলো কি করি, নেই। আমরা যদি দেখি এগুলোতে মাস্ট বি ইয়ে আছে, আমাকে দেখতে হবে, বা আমরা কিছুক্ষণ আগে যেমন একটা কিওয়ার্ড নিয়ে এই যে এটাতে দেখতেছি, বা আমরা কিছুক্ষণ আগে একটা কিওয়ার্ড নিয়ে ওই যে দেখলাম। সো যে কিওয়ার্ডই হোক না কেন, সবার আগে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করি এসইও শুরু করার পূর্বে। কারণ পুরো কাজটাকেই তো এসইও বলা হয় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। তো এসইওর একদম প্রথম স্টেজে যেটা, সেটা হচ্ছে যে তারা কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চ করা। দেখেন এই কিওয়ার্ডটা রিসার্চ করছে বা সে নিছে কেন, কারণ আমরা যদি মোজে যাই তাহলে দেখবো যে এটা হয়তো খুবই ইজি আছে, যার কারণে এরকম একটা ছোট সাইটও র্যাঙ্ক করে ফেলছে, ফার্স্টে আছে। তো এভাবে আমরা আগে অনেক ইজি কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিব, নেয়ার পরে আমরা কি করব, দেন সেই কিওয়ার্ড নিয়ে আমাদেরকে ওই যে কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট লিখতে থাকবো, এবং পাশাপাশি আমরা কি করব, ডোমেন হোস্টিং নিব। ডোমেন হোস্টিং নিয়ে সাইটটাকে এই যে অনসাইট পার্ট 1 এর মাধ্যমে ইনস্টল করলাম, অনসাইট পার্ট 2, দেন থিম কাস্টমাইজেশন, সব কিছু করে আমরা পুরো সাইটটাকে কি করলাম, রেডি করলাম। তাহলে আমাদের এদিকে কিওয়ার্ড নিয়ে আমরা কন্টেন্টও লিখতে থাকলাম, আমাদের সাইটও রেডি হয়ে গেল। তো সাইট রেডি হওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, এই যে প্রতিটা আর্টিকেল যে আমরা কিওয়ার্ডের ভিত্তিতে অপটিমাইজ করে লিখতেছি, সেই কন্টেন্টগুলো সুন্দর মতো কি করতে হবে, এসইও অপটিমাইজ করে পাবলিশ করতে হবে, পাশাপাশি সেটা ইউজার ফ্রেন্ডলি হতে হবে। এসইও অপটিমাইজ কি, কন্টেন্ট লেখার সময় আমরা অলমোস্ট এসইও অপটিমাইজ করেই লিখি, যেন আমাদের পাবলিশ করার সময় ঝামেলা কম হয়। যেমন আমরা জানি যে কত ক্যারেক্টারের আমাদের টাইটেল হবে, টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা কোথায় থাকবে, একদম শুরুর দিকে রাখার চেষ্টা করতে হবে। দেন ইন্ট্রোডাকশনে থাকবে আরো অনেকগুলো বিষয়, একটা মেটা ডেসক্রিপশন লাগে, মানে গুগলে সার্চ দিলেই আমরা অনেক সময় দেখি এই যে হেডিং এর নিচে আবার 2 লাইন থাকে, সেগুলোকে মেটা ডেসক্রিপশন বলা হয়। সেগুলো 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, আদারওয়াইজ এই যে এরকম ডট ডট দেখায়, পুরোটা দেখাচ্ছে না। ওকে, সো আমাদের এরকম 150 ক্যারেক্টারের মধ্যে শেষ করলে দেখেন সেটা মোবাইল ফোন বা সবগুলো ডিভাইসেই দেখাবে। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো বুঝলাম। আর উনি কিছুক্ষণ আগে যেটা বলতেছিল যে আমাদের কিওয়ার্ডটা তো এখানে হচ্ছে কি বেস্ট মিড গ্রিন্ডার আন্ডার 200, মানে $200 মধ্যে যারা কিনতেছে এভাবে। এখন এই কথা ছাড়া হ্যাঁ আপনি পুরো জিনিসটাই আগে পিছে চেঞ্জ আনতে পারবেন। এখন কেউ চাইলে শুধু শুরুতে টপ নাও দিতে পারেন আপনি, যেমন আমি ধরেন শুরুতে টপ দিব না, আমি লিখলাম 8 বেস্ট মিড গ্রিন্ডার এভাবে, অথবা আমি এখানে 5টা ইয়েরটা কপি করব, আমি 5 দিব। বা আপনি এখানে রিভিউ এন্ড এই যে বাইং গাইড না দিয়ে আপনি অন্যভাবেও দিতে পারেন, আপনি যে কোনো জায়গায় চেঞ্জ আনতে পারেন। কিন্তু আমরা টাইটেলের কন্ডিশন জানি কি, যে টাইটেলটা ম্যাক্সিমাম 65 ক্যারেক্টার হবে, 60 ক্যারেক্টারের মধ্যে হলে বেটার, এবং সেগুলো কিন্তু স্পেসিং সহ কাউন্ট হয়। ওই যে আমরা টুল দিয়েছি অলরেডি, টুলে চেক করে নেবেন। পাশাপাশি এখানে বড় যে এসইওর অপটিমাইজেশনের ইস্যু, সেটা হচ্ছে কিওয়ার্ডটা যতটা শুরুতে রাখা যায় এবং কি করতে হবে, একসাথে রাখতে হবে। স্যার আমি জানতে চাচ্ছিলাম, স্যার আমি যদি এই যে কিওয়ার্ডটা পাবলিশ করার পরে দেন আমি নেক্সট ইয়ার তো আমি 2022 দিতে পারবো তাই না, হ্যাঁ এডিট করে? অবশ্যই দিতে পারবেন আপনি, জি স্যার। এইটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনি এই যে এই ভিতরে এই জায়গাটা চেঞ্জ হবে না, এই চেঞ্জ যে করা যাবে না? কিওয়ার্ডটুকু চেঞ্জ করা যাবে না, জি।
এবং এই জন্য আমরা ইউআরএল এর মধ্যে শুধু কিওয়ার্ডটাই দিব। ইউআরএল মানে বুঝেন ওই যে পারমালিঙ্কটা। জি স্যার, পার্মানেন্টটা। জি, পারমালিঙ্কটা আমরা যদি ওভাবে দেখি, আমরা ওইটা কোথায় ছিলাম, এই যে এখানে যেমন কিওয়ার্ডস দিয়েছে, বা আমরা যদি এদিকে দেখি এই যে বেস্ট মিড গ্রিন্ডার আন্ডার 200, দেখেন এইখানে দেখেও কিন্তু আপনি ইউআরএল এর মধ্যে তাকায়ও বুঝতে পারবেন যে এটার আসলে কিওয়ার্ডটা কি। এই যে মেন বেস্ট মিড কিওয়ার্ড গ্রিন্ডার কোনটা? আন্ডার 200। ওকে, তো আমরা যাই হোক আমরা এদিক থেকে আমরা এভাবে ইউনিক ভাবে কন্টেন্ট লিখে আমাদের সাইটে পাবলিশিং এ যাব। আমাদের যেহেতু এই মুহূর্তে লেখা নেই, আমরা এমনিতেই টেস্ট পারপাসে, বাট আমরা একদম পিওর অপটিমাইজ করেই পাবলিশ করব। জাস্ট আমরা একটা কন্টেন্ট টেক্সট অবস্থায় যেভাবে থাকে একটু জাস্ট কপি করে নিয়ে সেটা পাবলিশ করে দেখবো এখন। ওকে, এই যে এইগুলো দেখতেছেন, এই লিখা এই সাথেটুকু ইমেজ, এগুলো ইমেজ। অনেকে আবার কিছু আছে প্লাগ ইন, যে কিছু কন্টেন্টও নিয়ে আসা যায় পেইড প্লাগ ইন দিয়ে অ্যামাজন থেকে, এই যে এতটুকুর ক্ষেত্রে। ওকে, সো আমরা এইগুলোও দেখবো। তো এই যে বাটন টাটন, এগুলো কিন্তু কন্টেন্টের ভিতর না, এটা পরে এডিশনালি অ্যাড করা হয়েছে, আমরাও করব। তারা প্রোজ অ্যান্ড কনসকে সাজায় নেই, আমরা চাইলে প্রোজ অ্যান্ড কনসকেও সাজাইতে পারবো। সে ইন্টারনাল লিঙ্ক, এটা ইন্টারনাল লিঙ্ক মিনস হচ্ছে রিলেটেড তার আরেকটা আর্টিকেল আছে বেস্ট মিড গ্রিন্ডার আন্ডার 100 ইউএসডি, এটার জন্য সে দেখেন আরেকটা পেজও রাখছে। ওকে, বেস্ট মিড গ্রিন্ডার আন্ডার 100, এটার মানে জন্য। ওইটা রিলেটেড বিদায় ওইটার সাথে রেখে দিচ্ছে। হ্যাঁ, ওইখানে আর কি ইন্টারনাল লিঙ্ক, এটাকে ইন্টারনাল লিঙ্কিং বলা হয়, এটা এসইওর টার্ম, এটা করতেই হবে আপনাকে। ওকে, ধরেন সে এইটাতেও দেখেন এখানে র্যাঙ্কিং এ আছে, সে এখান থেকে এটাতেও ভালো দেখতে পাচ্ছি যে সার্চ ভলিউম, এই যে নিচের এইটা তার ছিল। ওকে, সো দেখেন অনেক ইয়ে করে এভাবে করে তারা দিচ্ছে। তো আমি আবার ইন্টারনাল লিঙ্কিং এর পাশাপাশি আমাদের আউটবাউন্ড লিঙ্কও দিতে হবে। ইন্টারনাল লিঙ্ক কি, আউটবাউন্ড লিঙ্ক কি, এগুলো আমরা জানবো। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে নিজের সাইটেরই অন্য কোনো রিলেটেড পেজকে লিঙ্ক আপ করা, হাইপার লিঙ্ক করা, এবং সেটা সবসময় আমরা উপরের দিকেই রাখি। আর কিছু আছে হচ্ছে কি আউটবাউন্ড লিঙ্ক, এই যে রিলেটেড গুলোকে সেভাবে রাখছে বেস্ট ইলেকট্রিক মিড গ্রাইন্ডার। ওকে, কিন্তু আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে অন্য কোনো সাইটকে আসলে কি করা, দেওয়া, এবং সেটা আমরা ম্যাক্সিমাম যেমন একটাই দিব। অ্যামাজনকে দেওয়া, না অ্যামাজনকে না, দেওয়া। অ্যামাজন না, অ্যামাজন এখানে অ্যামাজন না, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে ওই যে টপিকস নিয়ে কাজ করতেছেন ওইটা রিলেটেড কাছাকাছি। ধরেন মিড গ্রিন্ডার নিয়ে এক্সাম্পল উইকিপিডিয়ায় একটা কিছু আছে, হ্যাঁ, তখন আপনি উইকিপিডিয়া বা এই টাইপের কাউকে দিলেন। আর অ্যামাজনে তো আমরা লিঙ্ক করি, অ্যামাজন এদেরকে দিব না, মানে যেটা দেখবো যে আমার আবার কম্পিটিটর যেন না হয়। ও তো আচ্ছা। আমরা ওই জিনিসগুলো দাঁড়ান একটু পরে দেখবো। আমরা যদি এটা দেখি, ওকে, আমরা এরকম গেলেই দেখবেন বিভিন্ন জায়গায় পাবো। উপরের দিকে যদি আমরা কিছু দেখি, অবশ্য আমরা পাবলিশ করতে গিয়ে ইন ডেপথে দেখবো। এদিক হচ্ছে তার নিজেদেরটাকেই সে কি করতেছে, ধরেন লিঙ্ক আপ টিঙ্ক আপ দিচ্ছে, আউটবাউন্ড লিঙ্ক অন্য কোনো মানে রিসোর্স হিসেবে দেয়া। সেই ক্ষেত্রে দেখতে হবে যে একদম যেন আমার আবার কম্পিটিটর না হয়ে যায়। এটা জুইসার কিং এর নিজের, এটাকে আমি একটু সরাই নি, অবশ্যই অ্যামাজনের প্রোডাক্টের জন্য। অনেক সময় যে ভিডিওটাও আউটবাউন্ড লিঙ্ক হিসেবে। আরো বেশি স্ট্রং কিওয়ার্ডের প্রয়োজনে তারা দেখায়।
এই যে এটা এমন, এটা হচ্ছে কি আউটবাউন্ড লিঙ্ক, মানে অন্য একদম রিলেভেন্ট কিছু কিন্তু না, একটা ভালো ট্রাস্টেড সাইট, যারা আবার ধরেন অ্যাফিলিয়েট ওভাবে করতেছে না, মানে আমার যেন কম্পিটিটর না, সে ধরেন উইকিপিডিয়া হইতে পারে বা অন্য কোনো, এবং সেটা যেন অনেক হাই কোয়ালিটি ওই টাইপের কোনো সাইট টাইট হয়, ওই রিলেভেন্ট কোনো ইনফরমেশনকে আসলে লিঙ্ক ওই রিলেভেন্ট কোনো একটাতে দেয়া। তো যাই হোক, এটা আমরা একটু পরে দেখি, আগে আমরা আমাদের কাজটা করে নেই, কারণ কন্টেন্টটা একটু রেডি করে নিই আমরা যেটা থেকে কপি করতেছিলাম আপাতত। রিলেটেড গুলোকে আমরা এখান থেকে ধরেন ফেলে দেই আপাতত। আচ্ছা, আমি একটু দ্রুত আগে কন্টেন্টটা নিয়ে নিই, দেন অন্য কাজ। আচ্ছা, আমি এতগুলো প্রোডাক্ট নিয়ে লিখলাম না, আমি ধরেন 4টা প্রোডাক্ট নিয়েই লিখছি। সো 4টাই রাখবো।
আচ্ছা ওকে, 4টা আমরা দিয়েছি। দেন লাস্টে অনেক সময় অনেকেই ওই যে বাইং গাইড দিতে পারেন, অথবা হচ্ছে এফএকিউ, এই সেই আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, বা কিভাবে চুজ করবে এবং এই সেইগুলোর পরেই নর্মালি আমরা অনেক সময় কি করি, কনক্লুশন দেই। আমি এই কন্টেন্ট এভাবেই লিখছে, সো দেন এই ফরম্যাটেই আমি যেটা আছে দিলাম। ওকে, কনক্লুশন। তাহলে দেখেন এখন আমরা কন্টেন্ট পাবলিশিং এ চলে যাই। তো যাওয়ার পরে এখানে মেইনলি আমরা দেখতে পাচ্ছি কত, 1264 ওয়ার্ডের কন্টেন্ট। এখন 1264 ওয়ার্ডের মধ্যে আমরা দেখব আমাদের কিওয়ার্ড গুলো যদি একটু দেখে নেই। কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল এফ দিয়ে আমরা ধরেন কিওয়ার্ডসটা এভাবে দিলেই আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ হেডিং এর মধ্যে আছে, ইন্ট্রোডাকশনে আছে, যে একটা সাব হেডিং এর মধ্যে আছে। ওকে, ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আছে, লাস্টের দিকে দেখতে হবে একবার আছে কিনা। ওকে, দেখেন লাস্টেও কনক্লুশনেও একবার আছে। সো দেখলেন যে এই জিনিসগুলো আমরা সবগুলো মেজার করে ওভাবে অপটিমাইজ করে লিখবো, এবং আমরা হেডিংটাও দেখবো যে সেই ক্যারেক্টারের মধ্যে আছে কিনা। আমি একটা মেটা ডেসক্রিপশন লিখবো, ইমেজ টিমেজ নিব। তো যাই হোক, এগুলো আমরা করলাম। আমাদের কন্টেন্টের পরে আমরা আমাদের সাইটে ধরেন কি করব, লগ ইন করবো। এখন আমাদের যে সাইটটা আছে, অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের সাইটে লগ ইন করতে হবে। যে ফেবিকন কিন্তু আপনাদেরটায় দেয়া নেই, সমস্যা নেই, শক্তভাবে করে দিবেন। স্যার ওইগুলো অ্যাড করা হয় নাই তো স্যার, আমরা যে হ্যাঁ হ্যাঁ, ওইগুলো করেন, সমস্যা নেই। আমরা আমাদের সাইটে এক্সাম্পল কি করে স্যার নিচ্ছি, হোম লগ ইন গাইড করে মাস্টার নিচ্ছি। ডট কম। হ্যাঁ, আচ্ছা হোম আমি গাইড কপি মাস্টার। করে নিয়ে আসি দাঁড়ান। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এই দুইটা দেওয়ার পরে আমরা কি লগ ইন এ ক্লিক করে আমরা আমাদের সাইটটা লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পরেই আমরা আমাদের সাইটের মধ্যে আসি। এখন সাইটের কিছু বেসিক কথাবার্তা যদি আমরা বলি, তাহলে আমরা জানি যে আমাদের সাইটের এটা হচ্ছে, এখান থেকে গেলে আমরা যদি এইভাবে ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে এই ট্যাবটা রেখেও আমাদের ইউজাররা ওই যে বাইরের পার্ট থেকে কিভাবে দেখে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে ভিতরের প্যানেল। সো আমরা এই যে ড্যাশবোর্ড বা ড্যাশবোর্ডের মধ্যে বিভিন্ন অপশন আছে, আমরা ড্যাশবোর্ডে ধরেন এক্সাম্পল গেলাম, এদিক থেকে বিভিন্ন যে অপশনগুলো এগুলো কিছু দেখাচ্ছে ওভারভিউ হিসেবে, দেখা সমস্যা নেই। ইওস্ট অ্যাড করা আছে, এভরিথিং সবকিছু ঠিক আছে। দেন আমাদের এই যে পেজ, কোনো পেজ টেজ ক্রিয়েট করা বা এগুলো অলরেডি জানেন, মিডিয়ার মধ্যে মানে ইমেজ ভিডিও কোনো কিছু দিলে ওভাবে থাকবে। আচ্ছা, এটা কি আমি যেটা আছি এটা কি এডিটর প্রোফাইল তাই না, অ্যাডমিন না? স্যার অ্যাডমিন তো স্যার। এটা তো বলা হচ্ছে, আচ্ছা অ্যাডমিন আছে না, ও এডিট জি প্রোফাইল স্যার। দেখাচ্ছিল একটা মিনিট। কারণ সেই ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পারবো কোথায় থেকে, ইউজার থেকে, সেটিংস থেকে আমরা একটা মিনিট, অনেকগুলো বিষয় আমি দেখতে পাচ্ছি এদিক থেকে, প্লাগ ইন, কিছু জিনিস চেঞ্জ, অ্যাপিয়ারেন্স। ওকে, ওকে, দেখেন এখানে ভিতরে অবশ্যই কিছু এলিমেন্ট চেঞ্জ। তো আমরা পোস্ট করার জন্য জাস্ট পোস্টে যাব। তো আমরা একটু প্লাগইনস দেখে আসি, প্লাগইনসে ক্লিক করে অল প্লাগইনস। এখানে আমরা একটা জিনিস দেখব, যে যে ক্লাসিক এডিটরটা, এটা আসলে আপনাদের যেটা করতে হবে, ইনস্টল করে নিয়ে এবং অ্যাক্টিভেট করে নেবেন ক্লাসিক এডিটর। ওকে, এটা একটা প্লাগইনস, জি স্যার। এটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। এটার কারণ কি, কারণ দেখেন এইটাতে নর্মালি পোস্ট করতে গেলে একদম আমরা আপগ্রেড ভার্সন, এই যে আমরা পোস্ট থেকে কোথায় যাব, এখান থেকে পোস্টে যাব, পোস্ট থেকে ফার্স্টে। আমরা অ্যাড নিউ, অথবা এখান থেকে অ্যাড নিউ এ গেলাম, গেলে নতুন পোস্ট আমরা এখন করতে পারবো। আর আগে ওই যে হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা দেখতে পাচ্ছেন, ওটাকে চাইলে কিন্তু আমরা ডিলেটও করে দিতে পারবো। পরে অবশ্য ডিলেটই করে দিব, কারণ এটা তো আমাদের লাগবে না। কিন্তু দেখেন নতুন সিস্টেমে যেটা করে, আপগ্রেড ভার্সনে মানে পোস্টিং সিস্টেমটি এতটা ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলি না, মানুষ সহজে বুঝতে পারে না। যার কারণে আমরা ক্লাসিক এডিটরটা এই জন্য ইউজ করব, যে আমরা একদম আপগ্রেড ওয়ার্ডপ্রেসের লেটেস্ট যে ভার্সন সেটা ইউজ করব, কিন্তু আমরা
পোস্টিং করার অপশনটা দেখব আগের সিস্টেমে, যেটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি ছিল, সুন্দর ছিল। তো আমরা এই জন্য যেটা করব, এই যে ক্লাসিক এডিটর, এই যে প্লাগইনসে গিয়ে আমরা কি করব, ক্লাসিক ক্লাসিক এডিটরটা এডিটরটাকে অ্যাক্টিভ করে নেব। জি ইনস্টল করে এরপরে পাশাপাশি অ্যাক্টিভেট করে নিব। ওকে, একটা মিনিট। সো এখান থেকে আমরা এটাকে জাস্ট কি করে নিব, ক্লাসিক এডিটরটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি, তাহলে পোস্টিং করার ইয়েটা অনেক সুন্দর ইয়ে হবে আর কি। তো আপনি এটা মাস্ট বি করে নেবেন। আর এদিক থেকে তো জানেন এটা কেন প্রবলেম, কারণ ওই যে আমরা তো ইনডেক্স করে রেখেছি এই জন্য। পরে আমরা এগুলো নিয়ে সমাধান করবো। তো যাই হোক, আমরা পোস্ট থেকে অল পোস্টে গেলে একসাথে সব পোস্ট দেখতে পারবো, কোনো পোস্ট এডিট করতে পারবো বা ডিলিট করতে হলে আগে ট্র্যাশে পাঠাবো, ট্র্যাশ থেকে দেন ডিলিট, মানে পার্মানেন্টলি ডিলিট। তা আমরা হচ্ছে আপাতত চলে যাচ্ছি পোস্ট থেকে, এখান থেকে অ্যাড নিউ এ গেলে নতুন পোস্ট, অথবা পোস্টের মধ্যে বা অল পোস্টে কোনো এক জায়গায় এসে এই যে অ্যাড নিউ এ ক্লিক করলেও হবে। মানে জি স্যার। কয়েকভাবে যাওয়ার সিস্টেম আছে, যেভাবে আমরা চাই যেতে পারবো। তো আমরা ফার্স্টে কি করলাম, আমাদের এখানে গেলাম। এখন দেখেন ওই যে ক্লাসিক এডিটরটাকে ইনস্টল করার পরে এভাবে সুন্দরভাবে আসলে পোস্টিং এর সিস্টেমগুলো আসলো, যেগুলো বুঝতে আপনাদের আরো অনেক ইজি হবে। এদিক দিয়ে দেখেন বোল্ড করা অপশন, বিভিন্ন হাইপার লিঙ্ক করার অনেক কিছু আছে, যেটা আমরা এখন আসলে কাজ করে করে মেইনলি শিখবো। ওকে, ওয়ার্ডের মতো অনেক ইজি করে চলে আসছে। হ্যাঁ ওয়ার্ডের মতো যেভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি ওভাবে অনেক ইজিতে আসছে, যার কারণে আমাদের বুঝতে অনেক সহজ হবে। ওকে, তো আমরা এখান থেকে এখন জাস্ট আমাদের তো এখানে বুঝতেই পারতেছেন কি দিতে হবে, টাইটেল, অ্যাড টাইটেল, এবং টাইটেল। এটাকে H1 আর করতে হবে না, যারা কোডিং করে সেখানে এভাবে সিস্টেম করতে। আর এখানে তো সবকিছু অটোমেটেড করাই আছে, H1 বা এখানে অ্যাড টাইটেলে যা দেব সেটা অটোমেটেড কোডিং এর ভাষায় H1 হয়ে যাবে। সো এই যে আমাদের যে হেডিংটা, সেটাকে আমরা যেটা লিখেছিলাম বলেছিলাম কত ওয়ার্ডের মধ্যে হবে, এই সেই, যেমন টপ ছিল আমি বাদ দিয়ে দিলাম। আমরা আমাদের মতো করে কি করব, জাস্ট এসইওর গাইডলাইন ফলো করে আমরা আমাদের টাইটেলটা লিখেছি। আমরা এটাও দিতে পারি, আবার এইভাবে চাইলে কারো যদি এটা ভালো লাগে এভাবেও করে দিতে পারেন, যার আসলে যেভাবে ভালো লাগে আপনার যেটা চান সেটাই আসলে এখানে ওভাবে করে দিতে পারবেন। তো আমরা চাইলে ক্লোনও দিতে পারবো, এটা কোনো সমস্যা না। তো আমরা এটা দিলাম। আচ্ছা, তো আমরা আমাদের হেডিং এর মধ্যে আমাদের হেডিংটা দিলাম, এভাবেও দিতে পারবো, ওই যে লম্বা দাড়ির মতো অথবা সেমিকোলন এই টাইপের। দেন আমরা এখান থেকে আমাদের কন্টেন্টের যে বডিটা আছে সেটাকে কপি করে একবারে নিয়ে আসতেছি, অবশ্যই হেডিং বাদে, কারণ হেডিং এর জায়গায় তো আমরা শুধু হেডিংটা দিয়েছি। বাকি জিনিসগুলো আপনি একদম ওয়ার্ড ফাইল থেকেও সাজিয়ে আনতে পারেন, অথবা যেটা করতে পারেন আপনি সাইটের মধ্যে গিয়েও এটাকে সাজাইতে পারেন। কিভাবে দেখেন, আমরা এখান থেকে ওয়ার্ড থেকে সাজায় নিয়ে আসলে কিন্তু আপনাদের জন্য বেশি ইজি হবে। সমস্যা নেই, আমরা এখান থেকেই করে নিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে, মানে কপি করছিলাম, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট এখানে করলাম। দিয়ে দিলাম, জি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলে এখানে কিছু রিপোর্ট আসা স্টার্ট হবে মেইনলি। তবে তার আগে আমাদেরকে যেটা করতে হবে, স্যার আমাদের যেগুলো রেড সিগন্যাল করা আছে ওইগুলো কি স্যার? রেড মানে হচ্ছে এখানে খারাপ, তো যেটা ইয়োস্ট আমাদেরকে দিবে, একটু জাস্ট দেখতে থাকেন সব বুঝে যাবেন। আর এইগুলো যেটা, সেটা তো গ্রামাটিক্যাল ইরোর। ওকে, যেটা ওই যে গ্রামারলি দিয়ে আগে ঠিক করে নিলে এই প্রবলেমগুলো আপনার থাকবে না। ওকে, আচ্ছা স্যার। এইগুলো জাস্ট গ্রামাটিক্যাল প্রবলেম, এগুলো দেখার আপাতত দরকার নেই। এগুলো ওই যে আমারটা অ্যাড করা আছে গ্রামারলি, এই যে প্লাগইন, এই যে যার কারণে অটোমেটিক্যালি কোনো ভুল থাকলে এটা দেখাচ্ছে আর কি, কারেক্ট করার জন্য, যেটা আমি অলরেডি আপনাদেরকে কন্টেন্ট রাইটিং এর ক্লাসে দেখিয়েছি। ভাইয়া আগের ক্লাসে গ্রামার তো আমরা হচ্ছে গুগল থেকে ফ্রি টুলস এর মতো ইউজ করেছিলাম। এটা কি ওইটা সাইটের মধ্যে প্লাগইন থেকে ইনস্টল করে নিতে হবে?
না না, সাইটের মধ্যে না, এটা এই যে ওই ইয়ের মতো, এই যে ক্রোমের মতো, মানে আমরা ক্রোম ব্রাউজারে অ্যাড করতে হবে, যেমন কিওয়ার্ড ও আচ্ছা, এভরিওয়্যার এই এক্সটেনশন সেই করেছে যেভাবে এরকম। অ্যাড করেছিলাম জি, ওইভাবে। এটা এক্সটেনশন, এটা সাইটের মধ্যে না, কিন্তু সাইটের মধ্যে হলে আমি ঠিক আছে। আপনাদেরকে তো বলতাম। স্যার এক্সটেনশন কি সরাসরি আসে দেখায় যে এক্সটেনশন বা লগ ইন করতে হয়? না না, এটা অ্যাড করে রাখলেই, আপনি তো এখানে লিখতেছেন, আপনি যদি ফেসবুকেও পোস্ট দিতে যান তাও আপনাকে দেখাবে প্রবলেম হইলে, ওয়ার্ড ফাইলে আচ্ছা লিখতে যাচ্ছেন তাও অটোমেটিক্যালি দেখাবে। হ্যাঁ, সব জায়গায়। ওকে, তো এই কন্টেন্টে উনি হয়তো গ্রামারলি দেখেন, এই জিনিসগুলো যদি সলভ করে নিত কন্টেন্টটা আরো বেশি সুন্দর হইতো। তো যাই হোক, আমরা এদিকে এখন না দেখে আমরা আমাদের মূল কাজে যাই। তো আমরা এখান থেকে কি করব, আমরা কন্টেন্টটা ফার্স্টে কি করলাম, হেডিং দিলাম, এরপরে আমাদের কন্টেন্টটা দিলাম, এবং সেই সাথে আমি একটা মিনিট আপনাদেরকে একটা রিসোর্স দিয়ে নেই, তাহলে আপনাদের বুঝতে আরো ইজি হবে। এদের ব্যস্ত। আমার লিখা একটা ফর্মুলা আছে, এটা আমি আপনাদেরকে রান দিয়ে রাখি, তাহলে আপনাদেরকে তো দেখেন, আমি আপনাদের গ্রুপে একটা পোস্ট দিয়ে নিলাম। তো আমাদের জাস্ট মাত্র আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, আমাদের ওয়েবের মধ্যে যে টাইটেলের জায়গায় আমরা টাইটেলটা দিলাম, আর কি করলাম, বডির জায়গায় পুরো বডিটাকে, কন্টেন্টের বডিটাকে দিয়ে দিলাম। জি স্যার। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই জিনিসটা করার পরে আমাদের যে কিওয়ার্ড আছে, এক্সাম্পল আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট মিড গ্রেন্ডার আন্ডার 200। ওকে, তো এই জিনিসটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, কপি করে নিয়ে, এই যে নিচে একটা জায়গা আছে দেখবেন, ইয়োস্ট অ্যাড করা থাকলে এটা আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এই যে ফোকাস কিওয়ার্ড বা ফোকাস কিফেজ, কিফেজ মানেও কিওয়ার্ডই, কিওয়ার্ডকে এখানে কিফেজ বলতে কিওয়ার্ডকে বোঝানো হচ্ছে। ফোকাস কিফেজ মিন্স কি বলেন তো, ওই যে এক্স্যাক্টলি কোন কিওয়ার্ডটাকে টার্গেট করে আমরা কন্টেন্টটা লিখেছি। পোস্টটা করতেছি।
কন্টেন্টটা করতেছি কোন আমরা কিওয়ার্ডটাকে টার্গেট করে আমরা কন্টেন্টটা লিখেছি, এবং বলতে পারেন যে হ্যাঁ পোস্টটা লিখেছি। করতেছে, কারণ আমরা তো কিওয়ার্ডের উপর ভিত্তি করেই আসলে কন্টেন্ট লিখি। তো আমরা সেটাকে এখানে দিয়ে দিব। দিয়ে দিলে যেটা হবে যে তখন এই যে এসইও রিপোর্টটাও এখানে যে আসা শুরু করবে। এখনো দেখেন কিছুক্ষণ আগে কিন্তু ছিল না, এখন একটা রেড টাইপের এসেছে। সো চাইলে মাঝে মধ্যে ড্রাফটে সেভ করে রাখলে পরে আমরা হয়তো সেটাকে যদি লগ আউট হয়ে বেরো যাই, নেক্সট টাইম এটা এডিট করতে পারবো, মানে সাইটের মধ্যে থেকে যায়। তো যাই হোক, আমরা ওইখানে কি করলাম, ফোকাস কি ফেজে গিয়ে আমরা কোন কিওয়ার্ডটা দিব, যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে এই কন্টেন্টটা লেখা হয়েছে, বা যে কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা এখন এই পুরো পোস্টটাকে অপটিমাইজ করব। তাহলে ওই কিওয়ার্ডের ভিত্তিতে ধরে সে আমাদের কি বলবে, এদিকে এসইওর একটা রিপোর্ট আসবে যেখানে আমাদের প্রবলেমগুলো দেখাইতে থাকবে। যে এসইওর মধ্যে গেলে ক্লিক করলেই এই যে দেখেন এসইও অ্যানালাইসিসে গেলে আমাদের যত প্রবলেম আছে সবগুলো দেখাইতে থাকবে, যে আমাদের কি কি প্রবলেম আছে, এবং যে জিনিসগুলো ঠিক থাকবে সেগুলোও বলবে যে এই কন্টেন্টের মধ্যে ওই কিওয়ার্ডের অনুযায়ী অপটিমাইজেশন হয়ে এই জিনিসগুলো ঠিক আছে, আর এই জিনিসগুলো ঠিক নাই, বা এইটা খুব ঠিকও না একদম খারাপও না, কাছাকাছি। ওকে, সো দেখেন এখানে এভাবে দেখাবে আপনার কন্টেন্টেও যে সেম জিনিসগুলোই হয়তো দেখাবে, কিন্তু কোনোটা হয়তো গ্রিন থাকবে, কোনোটা থাকবে না, মানে যেটা করা থাকবে সেটা গ্রিন, ঠিক আছে গ্রিন, আর হচ্ছে রেড মিন্স সেটা ঠিক নাই, ঠিক করতে হবে। তো এইটা আপাতত এতটুকু বুঝেন যে আমরা কন্টেন্ট লিখলাম, সেগুলো এনে এখানে দিয়ে দিলাম, হেডিং এর জায়গায় হেডিং, বডির জায়গায় বডি, এরপর ফোকাস কি ফেজ দিলাম। ফোকাস কি ফেজ দিলে সে কি হলো, আমাদের কন্টেন্টটাকে রিড করে এই যে মার্ক দিচ্ছে যে এসইওর জিনিসটা মোটামুটি ওকে আছে, কিন্তু আসলে ভালো নাই, গুড নাই। আর রিডাবিলিটি বলতে হচ্ছে ওই কন্টেন্টটাকে, ওই যে আমরা হ্যামিংওয়ে অ্যাপ বলেছিলাম যে আমরা বিশেষ করে কন্টেন্টটা শর্ট বা অ্যাক্টিভ ভয়েস বেশি, এই জিনিসগুলো মানে কতটা সুন্দরভাবে পড়া যাচ্ছে, রিপিটেড ওয়ার্ড নাই, এই জিনিসগুলো। তো আমরা রিডাবিলিটি থেকে আমাদের এসইও অপটিমাইজেশন বেশি ইম্পর্টেন্ট। রিডাবিলিটিও এটা টোটালি ডিপেন্ড করবে রাইটারের উপর, যখন কন্টেন্ট লিখবেন তখন ওইটাকে একটু সুন্দর করে লিখতে হবে, এই জন্য। তো আমরা এসি অপটিমাইজ করে মোটামুটি লিখেছি, বাকিটা এখন আমরা যেটা করব, আগে আমি যে রিসোর্সটা দিলাম এটা একটু চলেন আমরা দেখে আসি। এটা কি, এটা হচ্ছে অন পেজ এসইও চেকলিস্ট, মানে আমাদের কন্টেন্টটা পাবলিশ করার সময় কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। ওয়ার্ডপ্রেস হইলে তো ইয়োস্ট এসইওর মাধ্যমে আপনাকে কিন্তু অটোমেটিক্যালি দেখিয়ে দিচ্ছে যে আপনার এই জিনিসগুলো ঠিক আছে বা এই জিনিসগুলো ঠিক নাই। ওইগুলো কিন্তু ইয়োস্ট আপনাকে ওভাবে ধরে দিচ্ছে। কিন্তু যখন আপনার এই ওয়ার্ডপ্রেসের সাইট হবে না, তখন কিন্তু আপনাকে এটা সে ধরায় দিতে পারবে না। তখন এই চেক লিস্ট ধরে ধরে পিএসপি সাইট বা অন্যান্য সাইটে আমাদের অপটিমাইজ করতে হয়, বা অনেক সময় তো আমাদের মনে থাকেই যে আসলে কোন বিষয়টা ঠিক আছে কোনটা ঠিক নাই। ওকে, তো এইটা হচ্ছে আমাদের বিষয়, যে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, চেক করতে হবে যে আসলেই আমরা যে অপটিমাইজেশন করতেছি সেখানে এই বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা। না থাকলে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে ঠিক করতে হবে। তো প্রথমে আমরা একটু জেনে নিই এট এ গ্ল্যান্সে যে কি কি জিনিস, এগুলো কিন্তু দেখবেন অনেকটা কন্টেন্ট রাইটিং এর সাথেও মিলে যাবে, কারণ দুইটা তো একই জিনিস, ওইখানে লিখে দেন এখানে অপটিমাইজ করে পাবলিশ করা। বলা হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট। চেকলিস্টের মধ্যে কিওয়ার্ড প্লেসমেন্ট বা কিওয়ার্ডগুলো কোথায় কোথায় রাখবো, কিওয়ার্ড ইন টাইটেল, আমরা জানি যে টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা রাখবো, এবং টাইটেলের মধ্যে রাখলেই হবে না, টাইটেলের শুরুর দিকে রাখতে হবে, একসাথে রাখতে হবে। ওকে, দেন কিওয়ার্ড ইন পারমালিঙ্ক। পারমালিঙ্ক বলতে কোনটা বুঝি আমরা, এই যে পারমালিঙ্ক বলতে ইউআরএল, এই যে ডোমেইনের পরে যে এক্সট্রা ইউআরএল ক্রিয়েট হবে সেটা, মানে আমরা যদি আমাদের সাইটে যাই, এই যে আমরা কন্টেন্ট দিলাম, এরপরে উপরে দেখেন অটোমেটেড পারমালিঙ্কটা হয়ে গেছে, এবং এটা সুন্দর মতো মোটামুটি একদম 100% অপটিমাইজ নাই আমরা করব, কিন্তু ওই যে ডেট সাল মাস ডিফল্ট ভাবে কিন্তু থাকে। আপনারা অবশ্যই এটা কি করেছিলেন, ওই যে পোস্ট নেম করে দিয়েছিলেন, মনে আছে আপনাদের জি স্যার। সেটিংস থেকে গিয়ে। জি স্যার। ওকে, কারণ এটা না করলে কিন্তু আবার দেখা যাবে সামনে সাল মাস এগুলো আসে। তো আমাদের কিওয়ার্ডটা কি, আমরা আমাদের কিওয়ার্ড অনুযায়ী পারমালিঙ্কটা দিব। তো পারমালিঙ্ক দেখবেন ওইদিকে কিন্তু রেড দেখাচ্ছে, পারমালিঙ্ক ওভাবে ঠিক নেই। এখন পারমালিঙ্কটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, এই যে পারমালিঙ্ক সবসময় চেষ্টা করব যতটা শর্ট রাখা যায় তত ভালো, এবং এটার মধ্যে যেন কিওয়ার্ড থাকে। এখানে কিন্তু কোনো এই যে স্পেস থাকবে না, যে এভাবে থাকবে,
এই যে বাকিটুকু দেখেন আগে বা পিছে বা এটা থাকলে আমি কেটে দিলাম, কারণ আমরা আমাদের কিওয়ার্ডটাকে পারমালিঙ্কের মধ্যে রাখলাম, শর্ট রাখলাম। এখন দেখবেন যে ওই জিনিসগুলো গ্রিন হয়ে যাবে। তো আমরা পারমালিঙ্কের মধ্যে আমাদের কিওয়ার্ডটা রাখবো, এই যে রাখলাম। কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ, এই কন্টেন্টটা আমরা কন্ট্রোল এফ দিয়ে চেক করে দেখেছিলাম, হ্যাঁ ফার্স্ট প্যারাতে আছে। আমাদের ফার্স্ট প্যারাতে ওই যে একবার কিওয়ার্ড রাখতে হবে। আমরা কোনো ইমেজ দিলে সেই ইমেজের ব্যাকএন্ডে একটা আহ, যেটাকে বলা হয় কিওয়ার্ডটা দিয়ে ওই ইমেজকে অল্টা ট্যাগ করব। অল্টা ট্যাগ মানে আপনার ধরেন নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার বা নিনজা ভার্সেস অস্টার, এভাবে যদি আমরা যাই, আমার স্টুডেন্টদেরকে নিয়ে তৈরি করা একটা সাইট, এইটা একদম দেখতেছেন টপে, এটা অনেক ভালো করতো, বাট এটাতে তো এখনো ভাবে কাজই করা হয় না। তারপরেও দেখেন ওই যে বললাম যে কিওয়ার্ড নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, এটা কিন্তু মূলত কিওয়ার্ডটা নিনজা ভার্সেস অস্টার, এখানে ব্লেন্ডার দেওয়া হয়েছে কারণ এটার মধ্যে দেখেন নিনজা ভার্সেস অস্টার। সো নিনজা ভার্সেস অস্টার, নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, বিভিন্ন কিওয়ার্ডে একইটা, ওই যে বলেছিলাম একই পেজ ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করে ফেলে। তো এখানে এভাবে করে দেখেন জাস্ট একটা হেডিং। আর আমরা এখন এসেছিলাম কোথায়, এই যে কিওয়ার্ড ইন ইমেজ অল্টা ট্যাগ, ইমেজ অল্টা ট্যাগে কিওয়ার্ডটা দেওয়া, মানে এই যে কোনো ইমেজ দিলে কার্জার নিলে দেখবেন এখানে কি উঠবে, নামটা ভেসে উঠবে। অনেক সময় প্রবলেমের কারণে নাও আসতে পারে, তবে এখানে মাস্ট বি অল্টা ট্যাগ, মেবি কোনো কারণে এটা ছুটে গেছে, মিসিং হয়ে গেছে, তবে আমাদেরকে অল্টা ট্যাগ করতে হবে, মানে এখানে কার্জার নিলে কিওয়ার্ডটা জাস্ট ভেসে উঠবে। ওকে, তো এই অল্টা ট্যাগ কিভাবে করতে হয় এগুলো আমরা দেখবো। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে আসি, দাঁড়ান। তো আমরা ইমেজের অল্টা ট্যাগে আসলে এগুলো দিব, কিওয়ার্ড গুলো দিব, যে কার্সর নিলেই অটোমেটিক্যালি ওই লেখাটা কিওয়ার্ডটা ভেসে উঠবে। দেন আমরা কিওয়ার্ড যদি আরো হাতে দু একবার ইউজ করা যায়, ওই যে আমরা বলেছি সাব হেডিং, মানে H2 H3 তে একবার দুইবার দিব। দু একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডকে একটু বোল্ড বা ইটালিক করতে পারি, এটা এতটা ইম্পর্টেন্ট না। দেখবেন শুরুর দিকে অনেক সময় কেউ কিওয়ার্ডটাকে একটু বোল্ড করে, ইটালিক করে, আমি বলবো এটা দরকার নাই, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। এরপরে আমরা ইটালিক, ওই যে যেটা সেম জিনিস, যে এক দুইটাকে, বাট এইগুলো এখন এত ইম্পর্টেন্ট না, একটা সময় আমরা এইগুলোকে একটু দিতাম, এখন না দিলেও চলবে, দরকার নেই এটা। আউটবাউন্ড, আমরা এখন আউটবাউন্ড লিঙ্কের আগে ইন্টারনাল লিঙ্ক বলি। ইন্টারনাল লিঙ্ক ওই যে আমরা বললাম যে একটা পোস্টের মধ্যে আমরা আমাদের অন্য রিলেভেন্ট কন্টেন্টকেও, যেটা আসলে যায় সেইটাকে, এখন আমি ধরেন আমার সাইটে একটা আর্টিকেল রাইটিং নিয়ে কন্টেন্ট লিখতেছি, তো আর্টিকেল রাইটিং নিয়ে কন্টেন্ট লেখার সময় ওইটার মধ্যে ধরেন ওই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডের কথা চলে আসবে না, যে আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করেছেন, বা ইজি কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখলে তাহলে সেটা ভালো র্যাঙ্ক করবে। এই যে ইজি কম্পিটিটিভ কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ করে নেবেন কন্টেন্ট লেখার আগে, তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে অলরেডি আমার সাইটে একটা কন্টেন্ট আছে, তাহলে আমি কি করতে পারি, ওই কিওয়ার্ড রিসার্চ কথাটাকে আমি হাইপার লিঙ্ক করে, হাইপার লিঙ্ক মানে হচ্ছে ওইটাকে ওই যে লিঙ্ক আপ করব, মানে ওই কথার মধ্যে আমার ওই লিঙ্কটা থাকবে, ওই যে আর একটা পেজের যেটার কথা বললাম, বা এটাকে অ্যানকর টেক্সটও বলা হয়। এই যে যেমন এক্সাম্পল, এই যে হ্যামিল্টন 5 টু, এই কথাটাকে অ্যানকর টেক্সট বলা হচ্ছে, যতটুকু লিঙ্ক, এবং এটার ব্যাক এন্ডে লিঙ্ক আছে। ওকে, তো আমরা এভাবে করে এই যে রিলেভেন্টটাকে কি করতে পারি, হাইপার লিঙ্ক করতে পারি, এই যে গ্লাস পিকচার। ওকে, সো আমরা এটাকে ইন্টারনাল লিঙ্ক বলা হয়, যেটা কিনা আমাদের নিজেদের সাইটকে নিজেরা অন্য কোনো পেজকে লিঙ্ক আপ করি, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং বা ইনবাউন্ড লিঙ্ক। আর এবং সেইগুলো আমরা সবসময় উপরের দিকে রাখি, এটাই তো আমাদের মূল প্রায়োরিটি। আর আরেকটা গুগলের থিওরি হচ্ছে যে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে একটা আউটবাউন্ড লিঙ্কও রাখতে পারি। আউটবাউন্ড লিঙ্ক বলতে হচ্ছে কি, সেটা আমার সাইটের অন্য কোনো পেজ না, এটা ডিরেক্ট অন্য কারোর সাইটের কোনো পেজকে আমরা একটা রিসোর্স হিসেবে দিব, তবে সেই ক্ষেত্রে সেই সাইটটা যেন হাই কোয়ালিটি সাইট হয়, মানে অনেক উম, ভালো মানের সাইট, বিশেষ করে ডিএপিএ বেশি, ওই যে ডিএপিএ জিনিসটা তো বুঝেন, ডিএপিএ অনেক বেশি, এই টাইপের কোনো সাইটকে আমরা দিব, এবং সেটা যেন আবার আমার কম্পিটিটর না হয়, মানে আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি ওইটার আশেপাশে। এখন আমি বেস্ট কফি মেকার দিলাম, আমার ওই কন্টেন্টের মধ্যে কফি বিন
এখন কফি বিন বলতে যে কফির যে বীজ এগুলো, তো এখন আমার সেইটা রিলেভেন্ট কথা আসলো, আমি এখন কফি বিন লিখে সার্চ করতে পারি। ওকে, এখন আমি কিন্তু কফি বিনের র্যাঙ্কিং এ যেতে চাচ্ছি না, আমার হচ্ছে কফি মেকার নিয়ে। বাট রিলেভেন্ট কথা, এখন আমি কফি মেকারে তো আর অন্য কাউকে আউটবাউন্ড লিঙ্ক দিব না, মানে লিঙ্ক দিব না, এতে সে তো উল্টা আমার এখান থেকে একটা শক্তি সামর্থ্য পেয়ে গেল। বাট আমাকে এটা গুগলের স্বার্থে দিতে হবে রিলেভেন্ট কাছাকাছি কফির সাথে কফি বিন। আমি দেখলাম যে কফি বিন নিয়ে কোনো ভালো ওয়েব আছে, এই যে এখানে এটা, বা উইকিপিডিয়ার কোনো একটা পেজ টেস্ট পেলাম। ওকে, এই যে এদিকে আসলে উইকিপিডিয়ার, তখন আপনি ধরেন কি করলেন, সেই ক্ষেত্রে এই লিঙ্কটাকে নিয়ে ওই পেজের মধ্যে একটা আউটবাউন্ড লিঙ্কও করলেন। সো আমরা এগুলো আরো ম্যানুয়ালি করে দেখবো, এখন আমরা দেখি। সো আমরা এই যে আউটবাউন্ড লিঙ্কও করবো রিলেভেন্ট হাই কোয়ালিটি সাইটকে, এবং একটা পেজে ম্যাক্সিমাম আমরা একটাই দিতে পারি। আর নিজের ইন্টারনাল লিঙ্কিং আপনি 3-4টা রাখতে পারেন, রিলেভেন্ট অন্য আর্টিকেল, এটা নিজের সাইটেরই অন্য পেজ। আউটবাউন্ড লিংক এরকম যে আমি মাইক্রোওভেন নিয়ে লিখতেছি, মনে করেন একটা পেজে হচ্ছে কেক টেক এরকম কিছু নিয়ে লিখছে, আমি ওখানে এটা লিংক করলাম, এরকম কিছু? হ্যাঁ, ধরেন আপনি মাইক্রোওভেন নিয়ে লিখতেছেন, এটার মধ্যে ওই টাইপের কোন একটা কেকের, এই টাইপের কেক মেক করা যায় এরকম একটা কথা আসলো, তো ওই টাইপের কেকের জন্য এটা কিন্তু ডিরেক্ট আপনার কম্পিটিটর না, বাট ওই টপিকস এর সাথে একটু রিলেভেন্ট, যেহেতু এটা গুগলের কন্ডিশন যে রিসোর্স হিসেবে কোনো একটা লিংক দিতে পারেন, তো সেই ক্ষেত্রে আমরা আর কি ওইটা দিয়ে দিতে পারি। ওকে, ঠিক আছে। এরকম। তো আমরা হচ্ছে এখন যেটা বলতেছিলাম, তাহলে জাস্ট আমরা, দাঁড়ান একটা মিনিট, এরপরে আমরা আউটবাউন্ড লিঙ্কের কথা বললাম। রিমুভ অল স্টপ ওয়ার্ডস। এরপর রিমুভ অল স্টপ ওয়ার্ডস ফ্রম পারমালিঙ্ক। পারমালিঙ্ক বলতে কোনটা, ওই যে লিঙ্ক, আমাদের যে লিঙ্কটা হবে এগুলোর মধ্যে, যেমন আপনি যদি গুগলে স্টপ ওয়ার্ডস লিস্ট লিখে সার্চ দেন, তাহলে আপনি পেয়ে যাবেন কিছু কথা আছে যেগুলোকে স্টপ ওয়ার্ডস বলা হয়, এগুলো গুগল এতটা পছন্দ করে না। সেগুলো আমরা কি করব না, এই যে যেমন স্টপ ওয়ার্ডস এর মধ্যে অ্যান্ড, এনিওয়ান, এই টাইপের, ইন, আরএন্ট, এই টাইপের কোনো জিনিস যদি থাকে, তাহলে সেটাকে আমরা আমাদের ইউআরএল এর মধ্যে ওভাবে করে রাখবো না। ওকে, কারণ কিওয়ার্ড গুলো সবসময় এরকম আসলে খুব কমই হয়। সো পারমালিঙ্কের মধ্যে এরকম কোনো কিছু মাঝখানে থাকলে সেটাকে হয়তো আপনি চাইলে ফেলে দিতে পারেন। যেমন এখানে নিনজা ভার্সেস অস্টার, ধরেন এটা আছে, কিন্তু ওই যে ওই টাইপের, মানে আমরা এক কথায় স্টপ ওয়ার্ডস এর লিস্ট লিখলে আপনি আরো কয়েকটা ওয়ার্ড পাবেন, ওই টাইপের জিনিস যদি এই যে পারমালিঙ্কে আসে, তাহলে আমরা সেগুলোকে বাদ দিব। যেমন এখানে বেস্ট মিড গ্রিন্ডার আন্ডার 200, মানে এটা সবসময় তো আমরা কিওয়ার্ডটাই দিব, সো অন্যগুলো তো ফেলেই দিচ্ছি, এটা নিয়ে এত টেনশন করতে হবে না। তারপর বলেছি যে এই টাইপের স্টপ ওয়ার্ডস যদি কোনটায় আসে, এটা বাদ দিয়ে দিতে পারেন। অ্যাড কি মাল্টিমিডিয়া, আমরা ওই যে মাল্টিমিডিয়া বলতে আমাদের পোস্টের মধ্যে ইমেজ, ভিডিও, চার্ট, ডায়াগ্রাম, এগুলো ইনফোগ্রাফিক রিলেভেন্ট জায়গায় দিব, তো এটা কিভাবে দিতে হয়, কিভাবে দিব, সব আমরা দেখব। লঙ্গার কন্টেন্ট ভালো, মিনিমাম যেন সেগুলো 700 ওয়ার্ড প্লাস হয়, তাহলে এটা র্যাঙ্কটা ভালো পাওয়া যায়, এবং দেখা যায় মিনিমাম যে জায়গাগুলোতে কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটাও করারও সুযোগ থাকে। তবে 1500 ওয়ার্ডের উপরের কন্টেন্ট গুলো বেশি র্যাঙ্কিং এ ভালো পারফর্ম করে, তো মিনিমাম 700 ওয়ার্ড রাখার চেষ্টা করবেন প্রতিটা কন্টেন্ট। এরপরে অপটিমাইজ ইমেজ বিফোর আপলোডিং, মানে প্রতিটা ইমেজ আমরা সাইটে আপ দেওয়ার আগে কিভাবে অপটিমাইজ করে নিব সেই জিনিসগুলো দেখব। পেজ লোডিং টাইম, হ্যাঁ পেজের লোডিং টাইম ভালো থাকবে যদি ওই যে আনইউজ থিম প্লাগ ইন ফেলে দেয়, ইমেজ টিমেজ অপটিমাইজ করে নেই। এলএসআই কিওয়ার্ড, ইউজ এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড জিনিসটা আপনাদের আর্টিকেল রাইটিং এর ক্লাসে আমি বলেছি কিনা এক্স্যাক্টলি মনে নাই, এই জন্য আমি বলেছি যে আপনারা ওইটাও দেখবেন, পাশাপাশি আমার যে অন্য আর্টিকেল রাইটিং এর ক্লাস আছে সেটাও দেখবেন। এলএসআই কিওয়ার্ড হচ্ছে, এলএসআই এর পূর্ণ মিনিং হচ্ছে লেটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং, মানে এক কথায় সুপ্ত কিওয়ার্ড। মানে যেমন একটা শার্ট নিয়ে যদি আপনি বর্ণনা করতে যান, বা ল্যাপটপ নিয়ে যদি কথা বলতে যান,
তাহলে সেই ল্যাপটপের মাউস প্যাডের কথা আসতে পারে, স্ক্রিনের কথা আসতে পারে, অনেক কিছুই আসতে পারে। তো এইগুলোকে সুপ্ত কিওয়ার্ড বলা হয়। যেমন শার্টের হচ্ছে সুপ্ত কিওয়ার্ড হচ্ছে বোতাম, মানে যেন ওই জিনিসগুলো ভিতরে আসে আর কি। বোতাম টোতাম এগুলো আনলে দেখা যায় ওই টাইপের টপিকস দিয়ে সার্চ দিলেও দেখা যায় ওই টাইপের টপিকসেও অনেক সময় র্যাঙ্কিং এ যাওয়া যায়, এবং এটা গুগল ভাবে যে আপনি অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন। মানে রিলেভেন্ট কাছাকাছি কোনো ওয়ার্ড টুয়ার্ড আসলে ওগুলো আমরা বলতে পারি। যেমন এই যে সিঙ্গেল সার্ভকে পার্সোনাল ব্লেন্ডারও বলা হয়, ধরেন ওই টাইপের কিওয়ার্ড ওই কন্টেন্টের মধ্যে কোনো একটা জায়গায় ইউজ করতে পারেন। আদার থিং যদি দেখি আমরা, মেটা টাইটেল এই যে 65 ক্যারেক্টারের বড় হবে না, মেটা ডেসক্রিপশন কি এটা 150 ক্যারেক্টারের উপরে যাবে না, এগুলো আমি অলরেডি বলছি। যে মেটা টাইটেল মানে টাইটেল বা হেডিং সাইটের বা H1 ট্যাগ, আর মেটা ডেসক্রিপশন ওই যে আমরা গুগলের জন্য দিব, এটা কন্টেন্টের ভিতরের পার্ট না, কন্টেন্টের একটা সামারাইজ লিখবো 150 ক্যারেক্টারের মধ্যে, এটা ইয়োস্টে দেওয়ার একটা জায়গা আছে, সেখানে আমরা দিব। সোশ্যাল মিডিয়া শেয়ারিং টেয়ারিং এর অপশন টপশন রাখতে পারি। কি কি করা যাবে না সেটা হচ্ছে একই সাইটে একটার বেশি H1 ট্যাগ রাখা যাবে না, মানে হেডিং তো একটা সাইটে একটাই হবে একটা পোস্টে, সেটা আমরা জানি। কোনো H2 এর কথা জিনিসটাকে রিপিট অ্যান্ড রিপিট করব না। কিওয়ার্ড ডেনসিটি আছে, এইটা দেখেন আমার এখানে ওই আগে লেখা তো ওইভাবে, এইটা আপডেট করতে হবে। এখানে আমরা জানি কত 0.25 থেকে ম্যাক্সিমাম 3%, এটা আমি ঠিক করে দিব না। থিংস টু ফোকাস, কি কি ফোকাস করতে হবে, ওই যে কিওয়ার্ড টাইটেলে রাখতে হবে বিগিনিং এর দিকে 65 ক্যারেক্টারের উপরে যেন না হয়। ওকে, এই জিনিসগুলো কন্টেন্টের লেন্থ। এখন পাশাপাশি আপনারা আরেকটা জিনিস যেটা করতে পারেন, এটা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে অনেক আহ, বলতে পারেন যে এসইওর এই জগতের থাকে না, সব ডিপার্টমেন্টেরই তো একজন আইকন থাকে, মাস্টার মাইন্ড থাকে, এরকম এসইওতেও ইউএস এর একজন আছে, ওর নাম হচ্ছে ব্র্যান্ডিন। ওর ব্লগটাও আপনারা পড়তে পারেন, ওর সাইটের নাম হচ্ছে backlinko.com। এসইও অন পেজ এসইও, বাট আমারটাতে আমি কি করেছি অনেক ব্রিফলি লিখেছি, বাট সে এত বেশি হয়তো লিখে নাই। এই যে backlinko.com একদম টপেই আছে দেখতে পাচ্ছি, ইমেজেও আমি যাচ্ছি, এইখান থেকে সে তার ব্লগে এরকম 12টা গুরুত্বপূর্ণ জিনিসকে এখানে হাইলাইট করেছে। আমি এগুলো নিয়ে আর কি আপনাদেরকে একটু এই যে দেখাবো। আপনারা এই আর কি এসইওর জগতে এই যে আহ, একটু মাস্টার মাইন্ড টাইপের আর কি। সে অনেক কেস স্টাডি অনেক সময় পাবলিশ করে তার সাইটে, বিভিন্ন, এগুলো আপনারা চাইলে পড়তে পারেন তার ইয়ে থেকে। আমি তার ইমেজটা দেখাই, বাট আমি যেটা আপনাদের সুবিধার্থে করেছি সেটা হচ্ছে আরো বিস্তারিত করে ওই যে এই যে চেক লিস্টটা তৈরি করে দিয়েছি, বাট তার এখানে অনেক সংক্ষেপে লেখা আছে। তারপর আমি একটু দাঁড়ান আপনাদেরকে দেখাই, এটা একটু অন হয়নি। এই যে ইন্টারনাল লিঙ্কিং আওয়ার অ্যাট এ গ্ল্যান্সেও লিখেছে, মাল্টিমিডিয়া রিলেভেন্ট কিওয়ার্ড বডির মধ্যে ট্যাগ ট্যাগ ইউআরএল এর স্ট্রাকচার ওই যে কেমন হবে। আচ্ছা দাঁড়ান, এখানে ইমেজটা কোথায়, ইমেজটাই তো অন হচ্ছে না। এই যে ইমেজটা অন হচ্ছে, ওকে। বড় ইমেজ তো এই জন্য একটু লোডিং হতে টাইম নিচ্ছিল। সো দেখেন এখানে হচ্ছে সে 12টা কি পয়েন্টস এর কথা বলছে, যে অন পেজ এসইও করার সময় বা আর্টিকেল পাবলিশ করার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে কি লেভারেজ এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্কস ইউআরএলস, মানে এক কথায় ইউআরএলটাকে যত শর্ট রাখা যায়। এই যে আমরা বলেছি যে সাইটের নেমের পরে এই যে পারমালিঙ্ক, সাইটের নেমের পরে যে এক্সট্রা অংশটুকু যে ক্রিয়েট হয়, যেমন আমরা কি করলাম বাকিগুলো কিন্তু কেটে দিয়েছিলাম, সামনে যা ছিল এই সেই যে পারমালিঙ্ক থেকে এডিট করলাম না, জি স্যার। অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে গেছিল করলাম। এটাকে বলা হচ্ছে যে লেভারেজ করা, মানে যত শর্ট রাখা যায় এবং এটা এসইও ফ্রেন্ডলি হয় যেন, এবং এটার মধ্যে অবশ্যই যেন এই যে কিওয়ার্ডটা থাকে। দেখেন আমরা কিওয়ার্ডটা রাখলাম, এটাতে গুগল বেশি আসলে সে বুঝতে পারবে যে আসলে আমরা কোন কিওয়ার্ডের জন্য অপটিমাইজ, এবং ইউআরএল এ থাকা মানে সেটা তো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই কাজটা করব।
সেটা এখানে বলা হচ্ছে এবং এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে। আবার এডিটের অপশন আছে। 2 নাম্বার অপশন, গোল স্টার্ট টাইটেল উইথ কিওয়ার্ড। এটা তো আমরা অলরেডি জানি যে আমরা টাইটেলটা শুরু করার চেষ্টা করব কিওয়ার্ড দিয়ে। যেমন তার কিওয়ার্ড হচ্ছে অন পেজ এসইও, সে অন পেজ এসইও লিখছে, সাথে এমনি গাইড দিয়েছে। ওই যে আমি যেমন বললাম আমার কিওয়ার্ডটা নিনজা ভার্সেস অস্টার, আমি ধরেন নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার দিয়ে ক্লোন দিয়ে বাকিটুকু ধরেন লিখছি। ওকে, ওভাবে আপনি টাইটেল আপনার মতো করতেই পারেন। কিওয়ার্ডটাকে চেষ্টা করতে হবে সামনের দিকে রাখার। এখানে আরো বিস্তারিত কথা বলা আছে, এমনি একটু পড়ে নিতে পারেন। তো বলা হচ্ছিল যে গোল মানে হচ্ছে কি টাইটেলটা কিওয়ার্ড দিয়ে লেখা স্টার্ট করতে হবে। ড্যাজেল উইথ মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়াকে আপনার কি করতে হবে, ইউজ করতে হবে। হয়তো ইমেজ, ভিডিও, চার্ট, ডায়াগ্রাম এগুলো ইউজ করতে পারি 3 নম্বরে। 4 নম্বরে আমরা ওই যে আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড বা এক্সটার্নাল, মানে আমার কন্টেন্ট রিলেটেড, একদম যে রিলেটেড হইতে হবে এমন না, কাছাকাছি রিলেটেড যায় অন্য কোনো, যেটা আমার আবার কম্পিটিটর বা প্রতিদ্বন্দ্বী না, যে কিনা ওই প্রোডাক্ট নিয়ে সে অ্যাফিলিয়েট বা প্রোডাক্ট সেলের জন্য কাজ করতেছে, ও ধরেন ওই টাইপের কাছাকাছি। ওই যে বললাম যে যদি আমার হচ্ছে এক্সাম্পল কিওয়ার্ড হয় মিড গ্রিন্ডার, আমি ধরেন আহ, ওই যে মিড প্রসেসিং এর একটা অপশন আমার ধরেন ভিতরে কোনো একটা জায়গায় আসলো, তখন আমি সেটাকে দিতে পারি। বা অন্য কোনো একটা মিটের জন্য ধরেন কাউ ফার্মিং এটার নাম আসলো, বা কোনো একটা কিছুর কথা আসলো, তখন আমি সেইগুলোকে আউটবাউন্ড লিঙ্ক ওভাবে দিতে পারি, যে কিছুটা স্লাইডলি কাছাকাছি। মানে এটা গুগলের নিয়ম রক্ষা করার ক্ষেত্রে আমাদের আউটবাউন্ড লিঙ্ক দিতে হয়। ওই যে অনেক সময় আমরা অনেককে রিসোর্স দেই না, একটা কিছু বলে যে আরো বিস্তারিত জানতে এইখান থেকে গিয়েও এই বিষয়ে জানতে পারেন। তো আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে অনেকটা রিসোর্স টাইপের, সেই ক্ষেত্রে অবশ্যই হাই কোয়ালিটি সাইটকে আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে, যেন মানুষ এটা দেখা যাবে আপনারটাকে টাস্ক না করলেও ওইখান থেকে পড়ে ওই জিনিসটাকে টাস্ক করলো আর কি। এটা বোঝানোর জন্য হয়তো গুগল এই অপশনটা চালু করেছে। মানে এগুলো হচ্ছে এক একটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, মানে এই জিনিসগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর, কারণ এই সমস্ত বিষয়গুলোর বিবেচনার উপর ভিত্তি করে কিন্তু গুগল একটা র্যাঙ্ক দেয়। তো এগুলো 205টা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট না, এই 12টাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সেই 12টা নিয়েই সে কথা বলছে, আমার ওইখানে তো আরো বিস্তারিত দিয়েছি। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ড্রপ কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ডস, ওই যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আমরা চেষ্টা করব কিওয়ার্ডটাকে রাখার। দেন 6 নাম্বার অপশনে হচ্ছে ওয়ার্প ইওর টাইটেল ইন H1 ট্যাগ, মানে আমরা ওই যে হেডিংটাকে H1 ট্যাগে রাখবো, যেটা ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবেই থাকে, এবং হেডিং তো একটাই থাকবে H1 এ। এরপর নেই লোডিং স্পিড, বলছে লোডিং স্পিড ফাস্টার রাখার কথা। আমরা যদি এই যে ইমেজগুলো, হালকা ইমেজ আপলোডের আগে সেগুলো যেন 100 কেবির নিচে বা 60 কেবি এরকম করে ফেলি। বিভিন্ন ইমেজ কম্প্রেস করার জন্য বা অপটিমাইজ করার জন্য টিনি পিএনজি নামক সফটওয়্যার আছে বা প্লাগইন আছে, এগুলো আমরা দেখব। তো সেগুলো দিয়ে এগুলো করলে সাইটের স্পিড এমনি ভালো থাকবে। এরপর অ্যাড মডিফাই টু ইওর টাইটেল, বলা হচ্ছে যে মডিফায়ার অ্যাড করতে। মানে মডিফায়ার জিনিসগুলো কি করে, আরো বেশি একটু জোর দেয় ওই কথাটার উপর ভিত্তি করে। যেমন আমাদের এখানে দেখেন মডিফায়ার লাইক 2013 বা বেস্ট, ওই যে দেখলেন না যে বেস্ট ব্লেন্ডার আন্ডার $100 ফর 2021, এই যে 2021 এসে এগুলো কিন্তু কিওয়ার্ডের অংশ না, এটাকে মডিফায়ার হিসেবে ইউজ করা হচ্ছে। অথবা অনেক সময় ধরেন যেটার বেস্ট নাই বা যেটা লাস্টে গাইড নাই, যেমন এখানে অন পেজ এসইও গাইড, এই যে গাইড কথাটা এখানে হচ্ছে মডিফায়ার, তাদের কিওয়ার্ড হচ্ছে অন পেজ এসইও। ওকে, মডিফায়ার একটা ওয়ার্ড রাখতে হবে। জি, মডিফায়ার একটা ওয়ার্ড আমরা রাখতে পারি, মানে এতে জিনিসটা আরো জোর দেয়। এখন আপনি লিখলেন যে অন পেজ এসইও টিউটোরিয়াল এরকম কিছু রাখলেন, এই যে এখানে টিউটোরিয়ালটাও একটা মডিফায়ার, বা সিক্রেট অন পেজ এসইও ফর্মুলা 2021, এখানে কিন্তু ওই সিক্রেট বা যে লাস্টের দিকে সাল, এই জিনিসগুলো কিন্তু মডিফায়ার হিসেবে ইউজ হচ্ছে, মানে টাইটেলটাকে আরো বেশি জোর দিচ্ছে আসলে, বা স্ট্রং করে তুলতেছে। তো এগুলোকে মডিফায়ার বলা হয়। যেমন আপনার হচ্ছে এগুলো শেষে সাল লিখা, বা কোনোটা যেগুলোর বেস্ট নাই, বেস্ট দিয়ে আবার কিওয়ার্ড থাকলে সেটা তো কিওয়ার্ডই, যেমন বেস্ট থাকতে পারে, বা কোনোটা সামনে টপ থাকতে পারে, এই যে লাস্টে গাইড বা রিভিউ থাকতে পারে। অনেকগুলোতে দেখবেন যে ওই যে রিভিউ দিয়ে সার্চ দিলে যে
নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার রিভিউস বা রিভিউ। এই রিভিউ দিয়ে দেখলে আমরা দেখি সার্চ ভলিউম নাই, কিন্তু সে রিভিউটা রেখেছে কেন? ওইটা ওই যে মডিফায়ার হিসেবে, ওই যে আমি কিছুটা অংশ কেটে দিয়ে আবার সার্চ করি না, এই কারণে। তো এই টাইপের জিনিসগুলোকে মডিফায়ার বলা হয়, টাইটেলে ইউজ করতে পারি। আমরা তো জানি যে টাইটেলটা যত বেশি ক্যাচি হবে, মানে দেখতে বা পড়তে সুন্দর লাগবে বা একটা মিনিংফুল ইয়ে হবে, এই জন্য তো আমরা কিওয়ার্ডের আগে পিছে কিছুটা লাগিয়ে হেডিং তৈরি করি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে শেয়ারিং বাটন টাটন, এগুলো আমরা প্লাগ ইন দিয়ে অ্যাড করে ফেলতে পারবো। পোস্ট লং কন্টেন্ট, হ্যাঁ 1500 ওয়ার্ডের উপরে যে ভালো কাজ করে আমি অলরেডি বলেছি, বাট এগুলো মিনিমাম 700 ওয়ার্ড দেওয়ার চেষ্টা করতে হবে। বাউন্স রেট, কন্টেন্টের ভিতরে ভালো ইমেজ দু একটা ইউজ করলে বা কন্টেন্ট ভালো হইলে সব কিছু করলে এমনি বাউন্স রেট কমে যাবে। বাউন্স রেট মিনস মানুষজন এসে যে সাইট থেকে ওই যে দ্রুত চলে যায়, সেগুলোকে বাউন্স রেট বলে মেইনলি। ওকে, এরপরে হচ্ছে কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড গুলো পুরো আর্টিকেলের মধ্যে বা ছড়িয়ে দেওয়া, মানে লেখার সময় বা কিছু এলএসআই কিওয়ার্ড ইউজ করা। ওই যে আর্টিকেল লেখার সময় কিছু রিলেভেন্ট বা কাছাকাছি ওই টপিকসের সাথে যায় এমন ওয়ার্ডকেও কিওয়ার্ডকেও আমরা ইউজ করতে পারি কন্টেন্টে। এতে দেখা যায় ওই কিওয়ার্ডেও র্যাঙ্ক করে। যেমন আমরা বললাম আমাদের কিওয়ার্ড হচ্ছে কি নিনজা ভার্সেস অস্টার। হ্যাঁ, এখন নিনজা ভার্সেস অস্টারের সাথে দেখেন আবার কিছু রিলেভেন্ট কিওয়ার্ড, আপনি যদি নিনজা ভার্সেস অস্টারে দেন তাও আমাদের ব্লেন্ডার ফেয়ার র্যাঙ্কিং এ আসবে এই সাইটে কিন্তু মূল্য। আবার দেখেন নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার এইটা লিখলেও আমরা একদম টপে আছি, ওইটার 90 সার্চ ভলিউম, এটার আবার 100। আবার ধরেন উল্টা করে সার্চ দিলে অস্টার ভার্সেস নিনজা বা অস্টার ভার্সেস নিনজা ব্লেন্ডার, তাহলে আমার একই পেজ কিন্তু অনেকগুলো কিওয়ার্ডে কি র্যাঙ্ক করবে। এইখানে এই কাজগুলো আমরা জাস্ট করতে পারি। এইখান থেকে আমরা এই জিনিসগুলো আসলে একটু শিখলাম অ্যাট এ গ্ল্যান্সে, পাশাপাশি এখান থেকে আপনারা এগুলো পড়ে নেবেন অনেক সময়, তাহলে অনেক কাজে দিবে নতুন নতুন ব্লগ। আমরা এখন আমাদের কাজে চলে যাই। তো আমরা সবগুলোই দেখলাম, কিন্তু একটা বিষয় যেটা কোনো জায়গাতেই নাই বা বলা নাই, সেটা হচ্ছে কন্টেন্টটাকে নিজের মতো করে রাইটার লেখার সময় স্ট্রাকচার করবে, তারপর আমাদের স্ট্রাকচার করে ফেলতে হবে। যেমন কন্টেন্টের হেডিংটাকে আমরা দিলাম, এরপরে ধরেন আমরা কন্টেন্টের বডির মধ্যে আসলাম, যেখান থেকে তো ইন্ট্রোডাকশন শুরু হয়েছে। এরপরে এখানে স্পেসিং আমরা যদি কমাইতে চাই কমাইতে পারবো যেভাবে ভালো লাগে, কারণ লেখার সময় ধরেন এই যে কিছু কিছু বিষয় যদি কন্টেন্ট রাইটার এই যে পয়েন্ট করে এভাবে করে দেয়, তখন তো আমাদের সেগুলোকেও কি করতে হবে, হয়তো এটা শুধু নর্মাল বোল্ড, আমরা নর্মাল শুধু নর্মাল বোল্ড দিলাম। কন্টেন্টটাকে আর কি একটু সাজিয়ে নিচ্ছি। এখান থেকে দেখেন শুরু করছে গেট মিড গেন্ডার শুড হ্যাভ এ, আপনার কি পাওয়ারফুল মোটর, এই সেই, মানে ওই যে আমরা বলেছিলাম যে সেইভাবে শুরু করছে যে একটা ভালো মিড গেন্ডারে কি কি থাকা উচিত, এইভাবে সে স্টার্ট করেছে। কেউ আবার কোশ্চেন্স বোধক দিয়ে স্টার্ট করে। দেখেন খুবই সিম্পল ভাবে লিখছে কন্টেন্ট, খুব হার্ড ওয়ার্ড এই সেই ইউজ করে নাই। উই রিয়েলাইজ দ্যাট পিপল অলওয়েজ এই যে সেট এ স্পেসিফিক বাজেট, এই যে বাইং মিড গেন্ডার, মানে মিড গেন্ডার কেনার জন্য একটা বাজেট ইয়ে করে এই সেই, যাই হোক এভাবে করে মোটর রেটিং স্পিড কি কি দেখে এভাবে সে একটু ইয়ে করছে। এরপরে দেখেন এটা হচ্ছে যে বেস্ট মিড গেন্ডার আন্ডার 2000 কম্পারিজন চার্ট, একটা ধরেন সে কম্পারিজন চার্ট দিল বা এটা নিচ থেকে লেখা স্টার্ট করলো, বা প্রোডাক্ট চার্ট ধরেন দিল না, যাই হোক, বাট এইটাকে আমাদের এখন কি করতে হবে, সাব হেডিং। কারণ আমরা কন্টেন্ট লেখার সময় ওই যে আমার কন্টেন্টে দেখাইছিলাম যে রাইটার ওভাবে ইয়ে করে দিবে, সেটা দেখেই বুঝতে হবে যে যেহেতু প্রথম H1 এরপর শুরু হয়েছে, এটাকে আমরা সাব হেডিং এ রাখতে পারি, এবং সাব হেডিং এর মধ্যেও একবার কিওয়ার্ডটাকে বেস্ট মিড গেন্ডার আন্ডার 200, দেখেন এতটুকু কিন্তু কিওয়ার্ডটা ইউজ করা হইলো এখানে, সাথে বাড়তি আর একটু কিছু দিয়ে এটাকে ন্যাচারাল করে ফেলবেন। তো পুরো জিনিসটাকে আমরা সাব হেডিং বা H2, এই যে প্যারাগ্রাফ আছে না, নর্মাল বলতে হচ্ছে সবই প্যারাগ্রাফ, আর ওই যে হেডিং তো H1 হয়েছে, বাট এটাকে আমরা H2 করব, কারণ
H1 এর আন্ডারে মানে হেডিং এর আন্ডারে সাব হেডিং হয়। এর আন্ডারে যদি আবার কিছু থাকে সেগুলোকে H3 করব। যেমন এর আন্ডারে দেখেন এখন প্রোডাক্ট গুলো, এখানে 1-2 লাইন লিখে নিতেও পারেন, না নিলে এই যে প্রোডাক্ট এটাকে আমরা কি করব H3 করব, কারণ H2 এর আন্ডারে যা আছে এগুলোকে আমরা H3 করব। এরপরে H3 করলাম, এরপরে তো আমাদের কন্টেন্ট শুরু হয়েছে। আচ্ছা, প্রোজ এন্ড কনস এগুলোকে আমরা দেখতেছি, দাঁড়ান আপাতত এগুলোকে আমরা এটা তো আর কোনো হেডিং এর আন্ডারে পড়বে না, এটাকে আমরা একটু বোল্ড করে দিয়ে রাখতেছি। এগুলোকে আপনারা চাইলে নরমালি দিতে চাইলে এখান থেকে এই যে এভাবে পয়েন্টস দিয়ে বা নাম্বার দিয়ে কোনোভাবে ইয়ে করে রাখতে পারেন। আমি আপাতত এভাবেই করে রাখতেছি। ওকে, 1 নাম্বারটায় ধরেন এভাবে দিলাম। এরপরে আমাদের 2 নাম্বারটা আসলো, এটাকেও আমরা কি করব, এটাকেও H3 তেই রাখবো। এটা কিন্তু কারণ এই যে এই সাব হেডিং বা H2 এর আন্ডারেই সে আছে, এটাকেও আমরা এখান থেকে H3 করে দিলাম। একটাই দেওয়া হয়েছে, তো আমরা এরপর 3 নাম্বারটা, এটাকেও তো আমরা মাত্র 2 নাম্বারটা শেষ করছি, 3 নাম্বারটা এটাকেও আমরা কি করব H3। হেডিং ট্রিতে। জি, এই জিনিসগুলো আমরা কন্টেন্ট অবস্থায় বলেছিলাম ওভাবে কপি করেও করে নিয়ে আসতে পারি, বাট পরে তাহলে যে বোল্ড করা থাকলে দেখে বোঝা ইজি হবে, তখন এইভাবে করে আরো সিলেক্ট করতে পারবেন, বা পুরো কন্টেন্ট এখান থেকে এভাবে করতে পারেন। কারণ এটাকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে, সুন্দর একটা ফরমেশন, যেগুলো আপনার যদি বেশ কয়েকটা কন্টেন্টে যে দেখতে থাকেন এমনি বুঝে যাবেন। আর কন্টেন্ট লেখার সময় তো আপনি ওভাবে করেই লিখবেন, বোল্ড করে রাখবেন, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি এই কন্টেন্টটাই দেখি, এইটা হচ্ছে হেডিং, তার মানে এটা কিসের কোন ট্যাগে থাকার কথা, H1 ট্যাগে। এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্পেক্টে গেলেই বোঝা যাবে। ইনস্পেক্টে গেলাম, এই যে কোন ট্যাগের মধ্যে আছে, H1 H1 ট্যাগে, তার মানে হেডিং তো H1ই থাকবে। আর কোনোটাই এখানে H1 এ থাকবে না, কারণ এটা এসইওর গাইডলাইন গুগলের, যেখানে একটা, আমরা তো জানি একটা নিউজের হেডিং একটাই হয়, সো একটাই থাকবে, এটা H1। বাকি এগুলো কি, এগুলো হচ্ছে সব প্যারাগ্রাফ। ওকে, নর্মাল টেক্সট প্যারাগ্রাফ। এটা যেহেতু হচ্ছে আছে, এটা এটা কি হইতে পারে, এটা H2, কারণ এটা আসার পরে এখানে একটা মূল যেহেতু ক্যাটাগরির সাব ক্যাটাগরির কথা বলতেছে, হেডিং এর পরেই এ গুরুত্বপূর্ণ। এই জন্য এখানে যদি আবার ইনস্পেক্টে যাই আমরা দেখবো এটা H2 তে থাকার কথা। এই যে H2 তে আছে, দেখেন H2 এর মাঝে, তার মানে ওটা H2 ট্যাগে আছে। এরপরে জাস্ট আপনি একটা কম্পারিজন এভাবে এটি করলেন বা যাই হোক, এখানে দেখেন এটাও আবার কি H2 তে আছে, কারণ এটা শুধু কম্পারিজন টেবল দেখাইছে। এরপরে আবার এর আন্ডারে কোনো H3 মেরি নাই, এখানে গিয়ে কারণ যেহেতু এখানেই শেষ হয়েছে, আবার নতুন আবার আরেকটা প্যারা তৈরি হয়েছে, এটাও যদি দেখি এটাও H2 তে থাকার কথা, এই যে H2 তে আছে। H2 এইটার আন্ডারে কিন্তু এখন দেখেন প্রোডাক্ট গুলো, 1 নাম্বার প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছে সেটা, তারপর প্রোজ এন্ড কনস, আবার 2 নাম্বার প্রোডাক্ট, তার মানে এইগুলো সবই ওইটার আন্ডারে। শেষ হইলে দেখেন এখানে প্রোডাক্ট এভাবেই চলতে থাকবে সবগুলো। আপনি যদি এক্সাম্পল এখান থেকেও দেখেন, প্রথমটাও দেখতে পারতাম, বা এগুলো আমরা দেখি, এটাও কি থাকার কথা, H2 H3 তে থাকার কথা, H2 এর আন্ডারে H3 ওইটাই। থাকবে, সো H3 আছে দেখেন। এভাবে করতে করতে যখন শেষ হয়েছে, আবার নতুন আরেকটা প্যারাগ্রাফ প্যারায় গেছে, কি, বায়ার্স গাইড হাউ টু সিলেক্ট দা বেস্ট স্মুদি ব্লেন্ডার। এটা আবার কি থাকার কথা, এটা কি ওই সিকোয়েন্সে না সিকোয়েন্সের বাইরে, বলেন তো কেউ একজন। যে সিকোয়েন্স চলতেছিল তার বাইরে কিন্তু এখন চলে আসছে, কারণ প্রোডাক্টের 9টা নিয়ে বা 10টা নিয়ে বলার কথা ছিল, শেষ হয়ে গেছে।
ওকে, এখন কিন্তু নতুন আরেকটা সিকোয়েন্স আসছে যে কেনার আগে কি দেখতে হবে। হয় না যে আমরা ওই যে এসে লেখার সময় আগে লিখতাম যে পরিবেশ দূষণের অন্যতম 5টি কারণ। এরপরে ধরেন প্রথমে কিছু ইন্ট্রোডাকশন লিখলেন, লেখার পরে এখন আমরা পরিবেশ দূষণের 5টি কারণ নিয়ে আলোচনা করব। এই কথাটাকে যদি H2 করেন, ওর নিচে যা আছে 1 নাম্বার পয়েন্ট 2 নাম্বার পয়েন্ট সব H3 তে যাবে। আর যদি মনে করেন যে না, আপনি এভাবে করে ওইটাকে H2 তে রাখবেন, এরপরে 1 নাম্বার কারণ এইটা, সেইটার মধ্যেও আরো কিছু সাব হেডিং থাকবে, তখন 1 নাম্বার কারণটাকে H2 করলেন, ওর আন্ডারে যেগুলো আছে সেগুলোকে আবার H3 করলেন। তো এখানে আবার নতুন টপিক, এটাও H2 তে হবে। আপনি আপনার মতো করে সুন্দর করে এভাবে সাজাইতে পারেন। এই যে H2 এর আন্ডারে যদি এখন কিছু থাকে সেগুলোকে সে H3 করবে, যে পাওয়ারফুল হাই স্পিড মোটর, এই সেই সব এগুলো আন্ডারে। ক্যাপাসিটি, এই যে কনক্লুশন, এটা কিন্তু আমার নতুন প্যারা শুরু হইলো, এটা আবার H2 এর মধ্যে থাকবে। সো এভাবে করে কিন্তু এটাকে সাজানো হয়। তো আমরাও এখান থেকে এভাবে করে কি করব, জাস্ট সাজায় নিচ্ছি। এরপরে আমরা হ্যাঁ H3 দিয়েছি এটাকে। এরপরে প্রোজ এন্ড কনস, এগুলোকে তো আমরা কোনো ট্যাগে রাখতেছি না, এগুলো হচ্ছে নরমাল। ওকে, এখান থেকে এই যে আবার 4 নাম্বার প্রোডাক্ট আছে, এটাকে আবার আমরা কি করব, H3 তে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে, খুব ইজি কাজ। এরপরে আমরা আর এটাকে আমরা পরে ওই যে সুন্দর করে যেভাবে সাজাইতে চাই সাজাইতেও পারবো। আপাতত আর কি আমরা এটা করে নিচ্ছি আর কি আপনাদের দেখানোর জন্য। পরে আমরা এটাকে ওই যে কিভাবে গ্রিন ট্যাব ম্যাপ দিতে হয়, এই জন্য আমাদের প্লাগইনস অ্যাড করতে হবে। ওই ফ্রি পাবো, আবার পেইডও আছে, সেটাও আমরা দেখবো। দেখেন এই সিকোয়েন্স শেষ, এরপর কনক্লুশন। এটা আবার কোন ট্যাগে যাবে কনক্লুশনটা? H2 তে যাবে, কারণ এই সিকোয়েন্স শেষ হয়ে নতুন সিকোয়েন্স স্টার্ট। ওকে, তো আমরা দিলাম। সবকিছু দিলে দেখেন অনেকটা আমাদের এসইওর এদিকে যা যা প্রবলেম আছে সেগুলোকে আমাদের আরো সলভ করতে হবে। এখন নরমালি আমরা আগে কন্টেন্টটাকে তো সুন্দর মতো সাজায় নিলাম। রিডাবিলিটিটাও দেখেন এখন সুন্দর করে প্যারাগ্রাফ সাজানোর পরে এটা কিন্তু গুড হয়ে গেছে, কারণ এটা সাজানো সবকিছু ছিল না, জন্য রিডাবিলিটিতে প্রবলেম দেখাচ্ছিল, কারণ কোনো প্যারাতে অনেক বড় ছিল, সাবহেডিং এর আন্ডারে এই সেই। এটা দেখেন গুড হয়ে গেছে এখন। সো রিডাবিলিটি অটোই ঠিক হয়ে গেছে এগুলোকে সাজানোর পরে। এখন আমরা এই কন্টেন্টটা প্রথম কি করেছি, টাইটেল দিয়েছি, পারমালিঙ্কটা ঠিক করেছি, কন্টেন্টটা দিলাম, স্ট্রাকচারটা ডেভেলপ করলাম, ইমেজ টিমেজ দিব, তার আগে এটা ঠিক হয়ে গেছে। আরেকটা জিনিস কিন্তু আমরা সিলেক্ট করি নাই যে এটা কোন ক্যাটাগরিতে যাবে। আচ্ছা বলেন তো, এই গ্রিন্ডারটা কোন ক্যাটাগরিতে যাবে? এটা এখান থেকে হোম থেকে উঠায় ফেলতে হবে আমাদের। এই যে টিক মার্ক ছিল, কিচেনের ওখানে গ্রাইন্ডারের এটা ছিল গ্রিন্ডার তাই না? এই যে কিচেনের মধ্যে সাব ক্যাটাগরি, গ্রাইন্ডার এই যে গ্রিন্ডার দেখছেন, ক্যাটাগরি সাব ক্যাটাগরি সুন্দর মতো করাই আছে। তো আপনি ডিরেক্ট যদি একটা ক্যাটাগরি থাকে সেটার মধ্যেও দিতে পারেন, আবার যদি একটার আন্ডারে সাব ক্যাটাগরি করেন তাহলে আমরা সেই সাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করব, তাহলে আমার কন্টেন্টটা পাবলিশ হবে এই সাব ক্যাটাগরিতে। তো সেভাবে আমাদের কাজ করতে হবে। ওকে, কিচেনের আমাদের গ্রিন্ডারের মধ্যে এটা পাবলিশ হবে, শুধু আমাদের ইয়ে করলেই হবে, শুধু সাব ক্যাটাগরি যেটা এটা সিলেক্ট করলেই হবে। ওকে, মূল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না। সো আমরা এভাবে সিলেক্ট করলাম। কিচেনটা সিলেক্ট করলে কি মানে স্যার ইয়ে নাকি স্যার, মানে ওইটা কি তাহলে কি স্যার কিচেনটা এক্সট্রা ভাবে আসবে? হ্যাঁ, এটা করার দরকার নাই, এটা তখন অটো চলে আসবে, কারণ এটা তো কিচেনের আন্ডারেই সাব ক্যাটাগরি, অটো চলে আসবে, এখানে কোনো অ্যাড করার দরকার নাই। আর আপনার চাইলে যারা এভাবে ইয়ে করতেছেন, নরমালি আপনি একটা করে কিচেনই রাখেন, শুধু প্রয়োজনে যা আর্টিকেল হবে কিচেন রিলেটেড সব কিচেনকে সিলেক্ট করবেন।
অন্যটা হবে সব ইয়ে। মানে একটার মধ্যে আবার এত সাব ক্যাটাগরি করার দরকার নেই, এগুলো ই কমার্সে অনেক বেশি এর জন্য লাগে। এখানে নর্মালি ওভাবেই করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরেও আপনারা করতে পারেন, যেটা দিলেন সেটা আমি ধরেন গ্রিন ড্রাস ছিল, গ্রিন ড্রাস শুধু সিলেক্ট করে দিলাম, বাকিগুলো ওকে। এখন আমরা কি করব, ঠিক করব। এখন ঠিক করার জন্য আমাদেরকে প্রথম যেটা লাগবে, আগে আমরা এসইওর একদম শুরুর জিনিসগুলো দেই। প্রথম হচ্ছে আমাদেরকে একটা ক্যাটাগরি তো দিলাম, এদিকে দিলাম। এখন আমরা একটা ফিচার ইমেজও দিতে পারি, ট্যাগ ম্যাগ কোনো কিছুই দরকার নাই, শুধু ক্যাটাগরি সিলেক্ট করব। আরেকটা হচ্ছে কি ফিচার ইমেজ। ফিচার ইমেজ বলতে যখন আমরা এক্সাম্পল এই যে ভ্যালিড পিক বা যেখানে গিয়ে কন্টেন্ট দেখি, কন্টেন্টের সাথে ইমেজ দেখি, এটাই হচ্ছে ফিচার ইমেজ। মানে ভিতরে ফার্স্ট ঢোকার শো একটা আগেই। ইমেজ শো করে, হ্যাঁ, ফার্স্ট একটা ইমেজ শো কিন্তু করে। দেখবেন হ্যালো ওয়ার্ল্ডে নাই, কারণ হ্যালো ওয়ার্ল্ড পোস্টের মধ্যে কোনো এটা সিলেক্ট করা নাই। তো আমরা আপাতত একটা ইমেজ নিয়ে নেই। মিড গ্রিন্ডার, ওকে। তো এই মিড গ্রিন্ডার জিনিসটা আপনারা কোথা থেকে নিতে পারেন, ইমেজটা শুরুর দিকে আপনারা অ্যামাজন থেকেও ওভাবে নিতে পারেন, তবে সেগুলোর ব্যাকগ্রাউন্ডটা কেমন চেক করে ফাইল সেভ করার সময় ফাইল নেম টেম চেঞ্জ করবেন, বা ফ্রি পিক বা পিকজাবে এই জায়গাগুলো থেকেও ফ্রিগুলো নিতে পারেন, অথবা গুগলে এসে এভাবে সার্চ দিলেন, ইমেজে গেলেন। ইমেজে যাওয়ার পরে এই যে টুলস থেকে কি করবেন জানেন, ইউজার রাইট থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, তাহলে এই টাইপের ইমেজ নিলে কেউ আপনাকে ক্লেম করবে না। আর ওইখান থেকে কিন্তু যে কোনো একটা নিলে, যদি যার সাইটেরটা নিয়েছেন সেটা যদি কপিরাইটে যে এভাবে ফ্রি না হয়, তাহলে সে কিন্তু ক্লেম করলে আপনার প্রবলেম আছে। ক্লেম না করলে কোনো সমস্যা হয় না। আর অ্যামাজন তো কখনো আসলে নর্মালি করে না, তবে তারপরেও অ্যামাজনে একটা নিয়ম আছে যে ওইখানে অ্যাকাউন্ট হওয়ার আগে না নেওয়াটাই বেটার। যদিও তারা ক্লেম করে না, কারণ আপনি তো সেটাই করবেন, কিন্তু শুরুতেই তো আর আমরা অ্যামাজনে অ্যাকাউন্ট করি না, আগে সাইটটাকে একটা পর্যায়ে নিয়ে দেন অ্যাকাউন্ট করে লিঙ্ক বসাই। কারণ 3 মাসের মধ্যে, এখন অবশ্য টাইম করছে 6 মাসের মধ্যে সেল হইতে হবে। তো আপনার এতদিন তো ওয়েট করতে হয় না, আপনার সাইট রেডি হওয়ার পরে একটা কিওয়ার্ড র্যাঙ্কিং এ গেলে কি ধরেন লিঙ্ক বসাই দিলে দেখা যায় পরের দিনই বা ওই দিনই সেল শুরু হয়ে যায়। আমার যেটা হয়েছে পার্সোনাল ব্লেন্ডার ফেয়ার, আমার স্টুডেন্টের বা সবারই কিওয়ার্ড র্যাঙ্কিং গেলে এটাই হয়। তারপরেও শুরুতে আমরা না দিয়ে এভাবে করব। তো কোথায় গেলাম, ইমেজের জন্য সার্চ দিলাম, ইমেজ থেকে টুলস থেকে গিয়ে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, মানে যেগুলো সবাই ফ্রিতে দিয়ে দিছে, কোনো এগুলো নিয়ে তাদের দাবি দেওয়া নাই। আর এগুলো বাদে বাকি সব দেখতেছিলেন ওভাবে, ওগুলো কিন্তু তারা ক্লেম করলে প্রবলেম। তো এখান থেকে বিভিন্ন আছে, বা অ্যামাজনে গিয়ে সার্চ দিতে পারেন কোনো একটা ওভাবে করে, বা পিকজাবে আছে, ফ্রি পিক আছে, বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন। তো আমি আপাতত ধরেন আমরা একটা মিড গ্রিন্ডারের কোন একটা ইমেজ আপাতত ধরেন নিয়ে নিচ্ছি, এটা দেখছি পিকজাবে থেকেই। তো আমরা হচ্ছে ধরেন ইমেজেস, এখান থেকে আমরা আপাতত এখান থেকে সেভ করে নিচ্ছি। এটা কি আমরা সেভ করব অবশ্যই আমাদের কিওয়ার্ড দিয়েই। হ্যাঁ, আমাদের যে কিওয়ার্ডটা হবে ওভাবেই কি ছিল, বেস্ট, এবং কোনো স্পেস রাখা যাবে না, এভাবে। ড্যাশ দিয়ে লিখতে হবে। হ্যাঁ, ওকে, একদম এইভাবে করতে হবে। চাইলে অন্য ইমেজও আমরা ধরেন একটা নিতে পারি, বা এই সেই, যাই হোক আমরা এটা নিলাম। নেওয়ার পরে সেই ইমেজের মানে অবশ্যই আমরা এখান থেকে সেভ করার সময় হচ্ছে সেভ লিংক অ্যাজ আর হচ্ছে জেপিজি ফর্মটাই কেন রাখলাম? জেপিজি অটোমেটেড, এটা জেপিজি ইমেজ, এই জন্য জেপিজি আছে, ওইটাই রাখবো। আর আমরা শুধু হচ্ছে আমাদের কিওয়ার্ডটাকে এভাবে করে নিলাম, অপটিমাইজ করে নিলাম, কারণ এটা আদারওয়াইজ যে গুগল ইমেজে যেগুলো র্যাঙ্ক করে, এই অপটিমাইজেশন ভালো করে করলে আপনার এই ইমেজগুলো জাস্ট কি হবে, র্যাঙ্কিং এ যাবে। এটা আমরা এখান থেকে ও আমাদের আচ্ছা। না, নরমালি তো আমরা সেভ করার সময় অল ফরম্যাট দিয়ে অল দিয়ে নিই, তো এই জন্য আর কি জিজ্ঞেস করি। ওকে। সো আমরা হচ্ছে এখান থেকে আমাদের ইমেজটাকে ওভাবে করে নিলাম। সাইজে করে নিতে পারেন, এগুলো দেখা যাবে 1200 বাই 628 সাইজ হলে বেটার হয়, 1200 বাই 628। ওকে, বা যে ফরম্যাট আছে, আমি আপাতত এটাকে ইউজ করতেছি।
1200/628 এটা লিখে রাখতে পারেন, ওটা একটু ভালো আসলে ম্যাচিং করে, সুন্দর দেখা যায়। তো আমার যেটা আছে, আমরা কিন্তু এখনো অপটিমাইজ ভিতরে করি নাই, আমি শুধু বাইরের জিনিসগুলো আগে যেগুলো লাগে সেগুলো দিয়ে নিচ্ছি। তারপরে যে সেট ফিচার ইমেজ ক্যাটাগরি দিলাম। এরপরে দেখেন সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা কম্পিউটার থেকে আমাদের নিয়ে আসতেছি। এটা হচ্ছে আমার কি ছিল, বেস্ট মিড গ্রিন্ডার আন্ডার 200, আমাদের এটা দিলাম। এবং আমাদের এখান থেকে হচ্ছে কিওয়ার্ডটা কি, যে কিওয়ার্ডটা ওই যে দিয়ে সেভ করেছি সেই কিওয়ার্ডটাকে, তবে আমাদের আরেকটা জিনিস করতে হবে। কি করতে হবে জানেন, এই যে এটা আপ দেওয়ার আগেই এই যে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে গিয়ে এই যে ডিটেলসে গিয়েও আমাদের কিন্তু এই যে এখানে টাইটেলের মধ্যে ওই কিওয়ার্ডটা বসিয়ে দিতে হবে ইমেজের, সাবজেক্টের মধ্যে বসায় দিবেন, এটাকে একটা 5 স্টার রেটিং দিয়ে দিলেন। এরপরে এই যে ট্যাগ, আচ্ছা দাঁড়ান 5 স্টার রেটিং এখনো নেন, এই যে এবার নিছে। ট্যাগের মধ্যেও কিওয়ার্ডটা বসিয়ে দিবেন, মানে অথরের মধ্যে আপনি আপনার সাইটের নেম বা লিঙ্কটা বসায় দিলেন। ওকে, এভাবে দিয়ে ওকে করে নেবেন। কপিরাইটেও আপনার সাইটের নামটা লিখে দিবেন। ওকে, তাহলে এই ইমেজটা একদম সুন্দর মতো অপটিমাইজ হবে। সো এই জিনিসগুলো আপলোডের আগে কিন্তু করতে হবে। করার পরে এই যে এখানে আমরা আপ দিব, দেওয়ার পরে এখানেও আমাদের এই যে টাইটেলটা ইমেজ অল্টার ট্যাগ অপশন আছে না, এইখানেও আমাদের মাস্ট বি দিয়ে দিতে হবে। বাকি ক্যাপশন ম্যাপশন কোনো কিছু দরকার নাই, এখানে তো সাইটের যেটা সাইটের ইউআরএল আসছে, বাট টাইটেলে ওই যে ওভাবে অপটিমাইজ করে রাখলে অটো চলে আসবে, তখন এই জিনিসগুলো এখানেও দিব। সেট অ্যাজ ফিচার ইমেজ, এখন আমাদের ফিচার ইমেজ হিসেবে এটা সেট হয়ে গেছে। রিমুভ করে আমরা চাইলে অন্য ইমেজও ওভাবে দিতে পারবো। তো আমরা ক্যাটাগরি ভাই সাইজটা ঠিক করবো কিভাবে? 1200 বাই এইগুলো নর্মালি তো হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজ, কিন্তু আমরা খুব ইজিলি পারবো, সেটা হচ্ছে ক্যানভা দিয়ে চাইলে আপনি করতে পারবেন, আপনি ফটোশপ দিয়ে করতে পারেন। যেমন আপনি canva.com এ যেতে পারেন, ক্যানভা আমি শেখাবো যখন আমাদের হচ্ছে ফেসবুকে মার্কেটিং এর ক্লাসের দিকে যাব, তখন আমরা দেখব ক্যানভাতে অ্যাকাউন্ট করে আপনি হচ্ছে গিয়ে ওইখান থেকে করতে পারবেন। ওইখানে সাইজ কত বাই কত চান ওইটা আপ করে দিয়ে ওইটা করা যাবে। পাশাপাশি আপনার আরো অনেক, যেমন যারা হয়তো একটু ফটোশপ কিছু জানে, বা এগুলো অবশ্য অনেকেই জানবে না, এটাই স্বাভাবিক, কারণ এটা গ্রাফিক্স ডিজাইনিং এর পার্ট। সমস্যা নেই, ওইটা আমি দেখাবো না। এটা আপনার ক্যানভা দিয়ে পারবেন, বা আপাতত ওই টাইপের যে ইমেজ পাবেন সেটাই দিতে পারেন। ঠিক আছে। ওইটা আমি দেখাবো না, কারণ ওটা দেখাইতে গেলে আজকে আর এই ক্লাসটা শেষ করা হবে না। ওইটা জাস্ট মাথায় রাখেন, অথবা চাইলে এটার পরে এমনিতেই আপনার কিউরিসিটির জন্য এটাকে শেষ করে দেন আপনি বাকিটা ইউটিউব থেকে এমনি একটু দেখে নিলেন যে ফটোশপ থেকে কিভাবে বা কিভাবে একটা ইমেজের সাইজ চেঞ্জ করা যায়, আমি যদিও দেখাবো। আচ্ছা, তো এই যে স্যার আমরা সাইজটা কত কত লাগবে স্যার? 1200 বাই 1200/628, এটা এই ফিচার ইমেজের 628। ক্ষেত্রে, মানে ওই যে হোম পেজে যেগুলো দেখাবে আর কি, এভাবে প্রতিটা কন্টেন্টের। তো আমরা এই বিষয়গুলো আশা করি আপনাদের মাথায় আছে। তো আমরা সেভাবে করে এখানে কাজ করতেছিলাম। আমরা ক্যাটাগরি সিলেক্ট করেছি, ফিচার ইমেজ, সাইটের সব জিনিসগুলো সেট করেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে ইউআরএল, এখনো আমাদের যা যা প্রবলেম আছে সেগুলোকে আমাদের সলভ করতে হবে। যেমন ফার্স্টেই আমরা যদি এসইওর এইখানে যাই, এসইওর এই যে এসইও অ্যানালাইসিসে কি কি জিনিস ভালো আছে বলা হচ্ছে, ইমেজ কি ফেজ আছে, ওই যে ইমেজের মধ্যে আমরা কি ফেজ বসালাম জন্য মাত্র এটা কিন্তু গ্রিন হয়েছে, আগে এটা গ্রিন ছিল না। ইমেজ দিয়েছি, গুড জব, আগে ইমেজ ছিল না, এটা কিন্তু ছিল না। কি ফেজ ইন ইন্ট্রোডাকশন, মানে কিওয়ার্ডটা ওই যে কন্টেন্টের শুরুতে 100 ওয়ার্ডস এর মধ্যে আছে, এটা বলতেছে গুড, না থাকলে দেখাইতো নাই, তখন এটা বসাইলে আবার গ্রিন হইতো। এই যে কি ফেজ লেন্থ, এটা ভালো। কি ফেজ লেন্থ বলতে কিওয়ার্ডের লেন্থ বা হাইট যতটুকু, এটা তো ততটুকুই হয়, এটা সবসময় গুডই দেখাবে। এই যে প্রিভিয়াসলি ইউজ কি ফেজ বলতেছে ইউ হ্যাভ নট ইউজ দিস কি ফেজ বিফোর, ভেরি গুড। আচ্ছা, এই কথার মানে কি বুঝতে পারলেন, যেটা আমি আগে বলেছিলাম যে একটা কিওয়ার্ড দিয়ে ওই সাইটে একটা কন্টেন্টই দেয়া যাবে। তো ওরা দেখে বলতেছে এই কিওয়ার্ড দিয়ে এর আগে কখনোই কোনো কন্টেন্ট পাবলিশ করা হয় নাই, সো এটা ভেরি গুড। আমার সাইটে কোনো কন্টেন্ট পাবলিশ করা হয়নি। হ্যাঁ, এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কোনো জি স্যার। কন্টেন্ট পাবলিশ করা হয়নি এটা বলতেছে না, এখানে বলতেছে যে এই আপনার কিওয়ার্ডের উপর আর সাইটে কি। এই কিওয়ার্ডের উপরে হ্যাঁ কোনো কন্টেন্ট পাবলিশ করা হয়নি, সো ভেরি গুড। যদি ওই যে বললাম কেন, কারণ
কিওয়ার্ড ক্যানিবালাইজড হয়ে যায়। একই কিওয়ার্ড দিয়ে একাধিক আর্টিকেল এক সাইটে পাবলিশ করা যাবে না, কারণ এই টুল তো এই ইওস তো আর তার নিজের মন মতো এগুলো বানায় নাই। সে কাকে স্টাডি করে এগুলো বানাইছে? গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরকে স্টাডি করে। ওকে, টেক্সট লেন্থ ওই যে আমরা বলেছি মিনিমাম 700 ওয়ার্ড যেন হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে কিফেজ ইন স্ল্যাগ মানে কেউ বুঝেন? ওই যে পারমালিঙ্ক বা ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড আছে, তো সেটাও বলতেছে ভেরি গুড বা গ্রেট। সেইগুলো কিন্তু ঠিক না থাকলে এগুলোও আপনার রেড দেখাইতো, তখন এগুলোও ঠিক করতে হতো। এরপর বলা হচ্ছে কিফেজ ইন টাইটেল, বলতেছে টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা নাই, বাট আমাদের কিন্তু আছে বিগিনিং এ। কিন্তু এখানে সমস্যা কি জানেন? এই যে কিওয়ার্ডটা তো আমরা দিয়েছি টাইটেলটা, এই টাইটেলটাকে আমাদের আরেকটা কাজ করতে হবে, এটাকে কপি করে এই যে নিচের দিকে দেখেন ওইটা, আর এইটা হচ্ছে ইয়োস্ট এর মধ্যে। সো এইখানে সবগুলো কেটে দিয়ে এই টাইটেলটা বসায় দিবেন। এই যে এসইও টাইটেল, এটা আমরা ইয়োস্ট এর মধ্যেও সেম টাইটেলটাই বসাবো, কারণ শুরুতে কিন্তু যেটা ছিল টাইটেলটা এই যে গুগলে কিন্তু এরকম দেখাইতো, দেখেন হোম, এই যে আপনার সাইটের নাম যেটা সেটাও ছিল, বাট আমরা এটাকে একটানে মুছে দিব টোটালটাকে। ওকে, এই যে এখান থেকে কি করব, মুছে দিব। মুছে দিয়ে আমরা ওই যে হেডিংটা যেটা ছিল সেইটা এখানে ওটাই দিলাম, দিলাম। তাহলে ওই যে সাইটের নাম ডিফল্ট ভাবে ছিল সেটা আর নাই। এবং এটা দেখেন গ্রিন দেখাচ্ছে এখন, পুরোটাও কিন্তু দেখাচ্ছে, কারণ ওই যে ক্যারেক্টার লিমিটের কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু ডট ডট দেখাচ্ছিল, ডিফল্ট ভাবে এটা থাকে। তো এটা মুছে দিয়ে এভাবে দিবেন। এবং এখানে স্ল্যাগ দেখতেছি, স্ল্যাগও ঠিক আছে। ওই যে উপরে যেটা থাকবে ওইখানেও যেন সেম থাকে, একটু চেক করে নেবেন। এখানে অনেক সময় করলে অনেক সময় অটো হয়ে যাবে, কিন্তু টাইটেলটা কখনোই অটো হয় না, সিলেক্টটা হয়ে যায়। তারপর আমাদেরকে মাস্ট বি চেক করে নিতে হবে। তো সব ঠিক আছে, ফাইন। আরেকটা জিনিস, মেটা ডেসক্রিপশন আমাদের লিখে দিতে হবে, মানে এই সাইট কন্টেন্ট নিয়ে ওভারভিউ লিখে এখানে দিতে হবে, এবং শুরুতে যেন মেটা ডেসক্রিপশনেও কিওয়ার্ডটা থাকে, এবং 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তো এই যে কিছুক্ষণ আগে টাইটেল মাইটেলে দেখেন যেগুলো বলতেছিল, আমরা এগুলোকে সলভ করতেছি। পাশাপাশি আরো কি কি প্রবলেম আছে বলতেছে, আউটবাউন্ড লিঙ্ক করা নাই, ইন্টারনাল লিঙ্ক করা নাই, কিওয়ার্ডের ডেনসিটি 3বার ইউজ করা আছে বলতেছে লেস। এই জিনিসটাই শুধুমাত্র এর কথা আপনারা শুনবেন না, আপনারা ওই যে পার্সেন্টেজ নিজের মতো ক্যালকুলেশন করে দেখবেন যে ইম্পর্টেন্ট জায়গা 3-4 জায়গায় যেখানে বসানো আছে কিনা, বাকি জায়গায় এক্স্যাক্টলি ওই কিওয়ার্ড ইউজ করার কোনো দরকার নাই। কারণ সে আপনাকে বলতেই পারে, কারণ সে হয়তো এখনো 1% বা 0.50% ইউজ করতে বলতেছে, কিন্তু আমরা কিওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট জায়গা ছাড়া ভিতরে আর এক্স্যাক্ট ভাবে ইউজ করার দরকার নাই, ভেঙে ভেঙে অন্যভাবে করেন। অনেক সময় সে হয়তো বুঝতেছে না, বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকারের জায়গায় আপনি হয়তো লিখছেন বেস্ট পার্সোনাল কফি মেকার, একই জিনিস, বাট ওভাবেও কিন্তু লিখে, বাট টুল তো আর ধরতে পারবে না যে ওই জিনিসটা ওভাবে, বা বেস্টের আগে টপ লিখেছেন। সো এই জিনিসটা দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, সে বাড়াইতে বললেই বাড়ানো যাবে না। আর আমরা তো ম্যানুয়ালি চেক করে বুঝতেই পারবো যে আমরা দিয়েছি কিনা। ওকে, বাকি আমরা এখন আরো যে জিনিসগুলো কি ফেজের ডেনসিটি বললাম, এরপরে মেটা ডেসক্রিপশন আমরা দিব, এখনো দেই নাই জন্য রেড। কি ফেজ ইন সাব হেডিং, কোন একটা সাব হেডিং এ বলতেছে নাই, কিন্তু আমরা কিন্তু সাব হেডিং এও দিয়েছি, কিন্তু শুধু এক্স্যাক্টলি দেই নাই, সাথে কিছু জিনিস লাগাই দিছি জন্য সে ধরতে পারতেছে না, এই জন্য সে কিন্তু রেড দেখাচ্ছে। আমরা সাব হেডিং এ কোথায় দিয়েছি দেখাই, মানে সে ধরতে না পারলে তো এটা আমাদের দোষ নাই। যে বেস্ট মিড গিন্ডার আন্ডার এত, এই যে সাথে আমরা এটা দিয়েছি জন্য তারা ধরতে পারতেছে না, কিন্তু আমি যদি ধরেন এটাকে এভাবে কেটে দিতাম তখন সে দেখাইতো ঠিকই। আমরা প্রয়োজনে এখান থেকে দিয়ে সেভ ডাবটা একটু মারি, তখন হয়তো সে আহ, ওই জিনিসটাকে ওভাবে এসি অ্যানালাইসিসে গেলে জাস্ট একবার তো দিয়েছিলাম, সে ধরতে পারতেছে না, বা বলছে H3 তেও হয়তো একটা দিতে হবে, আমরা H2 তে দিয়েছি, এটা কোনো সমস্যা না। সে তারপরেও এখানে বুঝতে পারতেছে না। H3 তো অনেক সময় আসলে টুলের তো কিছু লিমিটেশন দেখা যায় থাকেই। আচ্ছা দাঁড়ান, তারপরেও H3 তো আমরা একটা প্রয়োজনে দিয়ে দিব, সমস্যা নাই।
ওকে, তো আমরা এখন একটা একটা করে ঠিক করব। প্রথম আমরা ওইটা দিয়েছি, এরপরে চাইলে আমরা যেটা করব, এখন আমাদের কন্টেন্টের ভিতরে আমরা একটা ইন্টারনাল লিঙ্ক দিব। এখন ইন্টারনাল লিঙ্কের জন্য তো আমাদের আরেকটা পোস্ট লাগবে, যেহেতু পোস্ট নাই আমি ধরে নিলাম যে হ্যালো ওয়ার্ল্ডে আমাদের আলাদা আরেকটা পোস্ট। আমি একটা একটা করে সলভ করি, মানে যে প্রবলেমগুলো আছে। হ্যালো ওয়ার্ল্ডের ওই যে পোস্ট, ধরেন এটা একটা পোস্ট, এটাকে আমি কপি করে নিয়ে ধরেন সে এক্সাম্পল এখানে দিলাম যে ও যে ও পড়তে পারে আর একটা সাইটে আমরা যেভাবে দেখলাম সেভাবে, বা কোনোভাবে ধরেন আমার এখানে বেস্ট ইলেকট্রিক মিড গ্রাইন্ডার। ওকে, ধরেন আমার সাইটে আর একটা আর্টিকেল আছে বেস্ট ইলেকট্রিক মিড গ্রাইন্ডার আন্ডার 200, অথবা আমার আর একটা শুধু এরকম আছে যে বেস্ট ইলেকট্রিক মিড গ্রাইন্ডার্স। এটাও তো একটা কিওয়ার্ড, ধরেন এই কিওয়ার্ডেই আমার একটি আছে। সো আমি এটাকেও চাইলে কি করতে পারি, এখানে ইন্টারনাল লিঙ্কিং করতে পারি, বা এদিক থেকেও উপর থেকে আমরা কিন্তু এই যে বেস্ট অন দ্য মার্কেট আছে বেস্ট মিড গ্রাইন্ডার আন্ডার 200, এটা তো কিওয়ার্ড। আমরা যদি যাই এখান থেকে যদি দেখি শুধু ইলেকট্রিক মিড গ্রাইন্ডার, কারণ আমার ইলেকট্রিক মিড গ্রাইন্ডার নিয়েও তো স্বাভাবিকভাবে এখানে কি আপনার আমরা যদি দেখি দেখবো সার্চ ভলিউম আছে, সেই এই টপিকস নিয়েও হয়তো ইয়ে আছে। যদি আমি কোনো আর্টিকেল আমার সাইটে এটা নিয়ে থেকে থাকে, ধরেন ওই যে ওইটাই আমার এই যে 5400 ভলিউম, মানে এটা নিয়ে আমার একটা কন্টেন্ট আছে, তো আমি তখন তো সেটাকে যেভাবে সিলেক্ট করে ইন্টারনাল লিঙ্ক করার জন্য এই যে এখানে ক্লিক করব, ইনসার্ট লিঙ্ক, এরপর এখানে পেস্ট করে দেব শুধু লিঙ্কটাকে, আমার কোন পেজটাকে হাইপার লিঙ্ক করতে চাচ্ছি, এরপরে অ্যাপ্লাই। আবার অ্যাপ্লাইয়ের আগে সেটিংসে গিয়ে যদি নিউ ট্যাবে দেই, যে এটা নিউ ট্যাবে ওপেন হবে, এটা সিলেক্ট করে দিব আপডেট। ওকে, তার মানে এটা লিঙ্ক আপ হলো, এবং কেউ যদি ক্লিক করে তাহলে তাকে নিউ ট্যাবে ওপেন করবে। তো আমি দেখেন হাইপার লিঙ্ক করে দিলাম, ইন্টারনাল লিঙ্ক করে দিয়েছি। পাশাপাশি আরো দুই একটা জায়গায় থাকলে দিতে পারি, একটা আউটবাউন্ড লিঙ্কও করতে হবে। এখন আমি ধরেন শুধু মিট দিলাম, দেখি মিট ফাইবার। এখন দেখেন মিট ফাইবার আছে, এখন আমি কিন্তু এই কিওয়ার্ডে যাচ্ছি না, বাট মিটের ক্ষেত্রে মিট ফাইবার এটাকে আমি আউটবাউন্ড লিঙ্ক করতেই পারি, সমস্যা নেই। তবে আউটবাউন্ডটাকে আমরা একটু চেষ্টা করব নিচের দিকে রাখলে ভালো, কারণ এটাকে নিচের দিকে রাখি। মিড গ্রিন্ডার অ্যাট হোম, মিড গ্রিন্ডার, এটা তো আমি রাখবোই না মিড গ্রিন্ডার, আমরা কাছাকাছি কিছু একটা পয়জনস অফ মিট, আমরা এটা কি করে ধরেন কোন এক জায়গায় করতে পারি, বা হচ্ছে এই যে গ্রাউন্ড মিট। গ্রাউন্ড মিট। হ্যাঁ, আমি ধরেন গ্রাউন্ড মিট যদি কোনো এই টাইপের কোনো কিছু থাকে, আহ, তাহলে আমরা এটাকে করতে পারি। ওকে, অনেক হাই কোয়ালিটি, যে উইকিপিডিয়ায় ধরেন একটা আছে বা অন্য কোনো সাইটে আছে, এবং এ কিন্তু আমার কোনো কম্পিটিটর না। তাহলে আমি এভাবে করে তাকে কি করতে পারি, এখানে এই যে হাইপার লিঙ্কে আমার একটা আউটবাউন্ডের কন্ডিশনটা আমি এটাকেও ধরেন ওপেন ইন নিউ ট্যাবে দিয়ে দিলাম, ক্লিক করলে লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন হবে। ওকে, তো আমরা একটা আউটবাউন্ড লিঙ্কও দেখেন দিয়েছি। এখন যদি এদিকে আসি তাহলে ওই যে ইনবাউন্ড আউটবাউন্ড লিঙ্কের ঝামেলা ওটা দেখবেন সলভ হয়ে গেছে। পাশাপাশি আমাদের এই আর্টিকেলের উপর ওভারভিউ করে একটা আমরা কি করতে পারি, ইয়ে লিখতে পারি, আমি দাঁড়ান বেস্ট মিড গ্রিন্ডার আন্ডার 200 বা 100ও হইতে পারে, যে কোনো একটা টপিকসের উপর বেস করে। আমরা তো ওই যে কন্টেন্টের নিচে যে এক লাইন দুই লাইন মানে 150 ক্যারেক্টারের মধ্যে থাকে, আমরা জানি যে সেটাই হচ্ছে কি আমাদের মেটা ডেসক্রিপশন। যেমন এই যে এরা ধরেন লিখছে, আমরা আমাদের মতো করে ইউনিক করে আসলে লিখবো। এই যে দেখেন সবারই এভাবে করে তারা কিন্তু সুন্দর করে এটা আসলে লিখতে হয়, এবং কিওয়ার্ডটা একবার রাখা হচ্ছে। আমরা ধরেন আমাদের ইয়ের জন্য ওভাবে করে লিখলাম, লিখে তো আমি আপাতত এখান থেকে যেহেতু নিচ্ছি এভাবে একটা নিয়ে আমাদের মেটা ডেসক্রিপশন কোথায় দিব, একদম এই যে নিচে দেখেন এই যে নিচে। হেডিং, এই যে হেডিং, এই যে স্ল্যাগ, এটার নিচেই মেটা ডেসক্রিপশন, এবং এটা আমি ধরেন এভাবে 150 ক্যারেক্টারের মধ্যে আমরা দিব, 200 $100
মিড কিন্ডার সাপার স্টাফ ইলেকট্রিক মিড কিন্ডার। ওকে, আমি মিড কিন্ড এটাই দিলাম। এই যেভাবে 150 ক্যারেক্টারের মধ্যে দিলেই গ্রিন দেখাবে। সো আমাদের দেখেন এখন কিন্তু এটাও গ্রিন গুড হয়ে গেছে। তারপরেও আরো যে কাজ আছে সেগুলো কেউ ডান করতে হবে। এরপর কিওয়ার্ডের ডেনসিটি। ওকে, কোন একটা সাব হেডিং এও আমরা চাইলে একটা আমি কোথাও দিতে পারি, কোন একটা S3 তো সমস্যা নেই, আমরা দেখি একটা S3 এর মধ্যে ধরেন দিয়ে দিই। ধরেন 1 নাম্বারটাই এত, আমি এখানে দিলাম। যদি আমরা বলছি কিওয়ার্ড এর ক্ষেত্রে এগুলো আমরা বেশি দিব না এবং ওইখানে ওভাবেও দিব না, জাস্ট আমি দেওয়ার জন্য এটা দিলাম। আর মাঝে মধ্যে ডাবটা এমনি সেভ করতে পারেন, দেখেন এইভাবে দিলে আলটিমেট এসইওর যে অপটিমাইজেশনের দিকগুলো ছিল আমাদের কিন্তু সব প্রবলেম ওভাবে সলভ হয়ে গেছে। কি ফেজ ইন টাইটেল বলা হচ্ছে, টাইটেলের মধ্যে কি ফেজ নাই, ম্যাচ অফ দ্য কি ফেজ টাইটেল বাট নট বিগিনিং, মুভ উইথ দ্য বিগিনিং। আচ্ছা, ওই যে বিগিনিং এ তো আমরা আসলে বিগিনিং এই দিয়েছি, এখানে কিছু রিসোর্স দিয়েছে একদম বিগিনিং এ আমরা কেন দিচ্ছি না, এখানে একটা তারা এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, একদম বিগিনিং এ আমরা তো বিগিনিং এ আসলে দিয়েছি, কিন্তু আমরা শুধু এইট বেস্ট এভাবে দিয়েছি, এটা আসলে তো কোনো প্রবলেম না, এটা বিগিনিং এই আছে। তারপরেও যদি কেউ মনে করেন যে না আমি এভাবে দিব না, এইট মেট লিখবো না, ওভাবে করে ভিতরে গিয়ে বাড়তি করব, তাহলে সেই ক্ষেত্রে এখানে দিলে আমাদের আবার এই যে এখান থেকে ইওস্টের এখান থেকেও কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে টাইটেলটাকে তো ওভাবেই করতে হবে। সো আমি ডাক সেভ করলাম। ওকে, তো দেখেন আমাদের মোটামুটি যা যা এখানে কাজগুলো থাকে আমরা ডান করে ফেলেছি এবং সবগুলোকে গ্রিন করে ফেলেছি এবং আমাদের এখানে গুড দেখাচ্ছে কারণ সবগুলো, এবং রিডএবিলিটি ওইগুলোর কারণে আমাদের সবকিছুই দেখেন ঠিক হয়ে গেছে। তারপরে রিডএবিলিটিতে যদি আমরা ক্লিক করি সবই এই যে গ্রিন আছে, প্যারাগ্রাফের লেন্থ বা এই সেই এগুলো বুঝতে পারেন। পাশাপাশি এখানে কনসিকিউটিভ, আচ্ছা কনসিকিউটিভ সেন্টেন্স আমি গতদিন বলেছিলাম যে এটাকে আমরা একটু বাড়াইতে পারি। এই জিনিসটা কি, ওই যে বিকজ অফ বা এই টাইপের আমি যে কিছু ওয়ার্ড বলেছিলাম সেই জিনিসগুলো যে ক্লিক করলে এদিকে দেখাচ্ছে, মানে এই টাইপের কিছু ওয়ার্ড ইউজ করতে পারলে আসলে ভালো। তো একটা জায়গায় এখানে বলতেছে নাই কনস্টিটিভ, এটা আমি একটু যদি আপনাদের সার্চ দিয়ে দেখাই বা এখানে, তাহলে আপনারা বুঝবেন যে এই জিনিসটা কি আসলে। আর লেখার সময় অনেক সময় আমরা এই টাইপের consecutive with the same word, আচ্ছা avoiding, আচ্ছা starting consecutive sentence with the same word, আচ্ছা বুঝতে পারছি। এগুলোতে সেম ওয়ার্ডস যে জিনিসগুলো অনেক সময় রিপিট টাইপের হয়, এই টাইপের না দিয়ে আপনি বিকজ অফ বা এই সেই কিছু এই টাইপের অনেক সময় এক্সাম্পলও দিবে। তবে এটা খুব বিগ ইস্যু না। তারপর রিডেবল আছে, এইখান থেকে আমরা তারপরে এই লাইনটাকে ঠিক করতে পারি। অনেক লং হয়ে গেছে এবং ওই কনসিকিউটিভ ওই যে মানে একটার পরে একটা এক্সাম্পল দিয়ে বড় করা সেটা ঠিক আছে, বাট এখানে এক ধারাবাহিকভাবে দিয়ে গেছে তো এই জন্য বলতেছে অ্যান্ড স্পিড অ্যান্ড বা অর এভাবে দেয় না, এই জিনিসগুলো দিলে এগুলো সলভ হয়ে যায়। তো তো আমাদের এসইওর সবকিছু আমরাকে গ্রিন করার পরে পাশাপাশি আমরা আরো কিছু জিনিস অ্যাড করি। এখন ধরেন আমরা যদি ভিডিও ভিতরে কোনো ইমেজ অ্যাড করতে চাই, সেটাও ধরেন এখন আমরা কি করতে পারবো, সে এক্সাম্পল দিতে পারবো। এখন এখানে কোনো ইমেজ দিতে চাইলাম বা এদিকে কোনো ইমেজ দিতে চাইলাম, আমি চাচ্ছি, তাহলে আমরা ধরেন
সেই ক্ষেত্রে ইমেজ ওই যে আমরা কিভাবে নিব বলেছি, কপিরাইট ফ্রি ইমেজ নিব। নেক্সট টাইমে আমরা তো গুগল অ্যামাজন থেকেও দিতে পারবো, তবে আপাতত আমরা ধরেন দেওয়ার সময় ওই যে কপিরাইট ফ্রি ওই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখতে পারি। আচ্ছা, এরপরে আমি ধরেন কোন একটা ইমেজ দিয়ে দেই আপাতত। আমরা অবশ্যই ইমেজে সেভ ইমেজ অ্যাজ এ বললাম যে আমাদের কিওয়ার্ড দিয়ে সেভ করব, বা অন্য কোন একটা নেই, সেভ ইমেজ অ্যাজ বা আমাদের কিওয়ার্ড দিয়ে, বাট একটা অলরেডি সেভ করা আছে এই নাম দিয়ে, অনেক সময় এই জন্য ঝামেলা করতেও পারে। আচ্ছা, পেস্ট। ওকে, এভাবে ধরেন আমরা দিলাম, দিয়ে সেভ করে দিচ্ছি। আচ্ছা, এই নামে অলরেডি আমাদের একটা ইমেজ যেহেতু আছে এই জন্য নিচ্ছিল না, সমস্যা নাই। আমি এমনিতে এখানে একটা এরকম দিয়ে নিলাম যেন এটা সেভ নেয়। এই যে এখানে অলরেডি দেখেন এটা আছে। এখন ওই যে রাইট বাটন ক্লিক করে আমরা জানি কিভাবে প্রপার্টিজে গিয়ে এটাকে এই যে ডিটেলসে গিয়ে হেডিং টেডিং সব কিছু দিয়ে নিব, সেই কাজগুলো আমরা করব। পাশাপাশি ইমেজটাকে আমরা বলেছি অনেক সময় অনেক ভারী ইমেজ হইলে টাইনি পিএনজি বা টিনি পিএনজি বলে, এখানে আপ করে আমরা ইমেজের ফাইল সাইজ কমায় নিব, তাহলে সাইটের ওই যে জায়গাটা কম খরচ হবে, দেখা যাবে লোডিং স্পিড ভালো নিবে, বেশি জিনিস মানে স্টোরেজটা ফাঁকা থাকবে আর কি, এটা ভালো। তো এই যে জাস্ট এখান থেকে কি করতে হবে, এই যে ক্লিক করে যে কোনো ইমেজ আপলোডের আগে এখান থেকে একটু রিসাইজ করে নেবেন, মানে কোয়ালিটিটা ঠিক থাকবে কিন্তু কম্প্রেস করবে, ফাইল সাইজটা কমায় দিবে। বেস্ট মিড গ্রিন্ডার এভাবে করে ধরেন আমরা দিলাম, তাহলে ধরেন কেবি আছে, দেখেন এটা 43% কমায় ফেলছে, দেখছেন। এখন আমরা ডাউনলোড করে নিব, তার মানে ছিল অনেক বেশি, কমায় ফেললো অনেক, 172 থেকে কমায় ধরেন 97 97 আসছে। বা 98-তে নিয়ে আসলো। ওকে, আমরা এখন থেকে এভাবে করে ইমেজগুলো করে নেবেন, তাহলে আপনার অনেকটা জায়গা দেখেন প্রায় 50% জায়গা সেভ হইলো। তো ডাউনলোড করলে তো আপনার ডাউনলোড হয়ে যাবে জিপ ফাইলে, আনজিপ হয়ে। ওকে, যাই হোক, যে টাইম নিচ্ছে, দেখা যাবে কোয়ালিটি ঠিকই আছে, মাঝখানে সুবিধাটা হচ্ছে কি কম্প্রেস করে দিবে। আমি কেটে দিচ্ছি, এটা ওপেন হইতে একটু টাইম নেবে। তো আপনারা অবশ্যই এই কাজগুলো করে নিতে পারেন আপলোডের আগে, বাট অপটিমাইজ করে নেবেন। অপটিমাইজ করে নিয়ে এভাবে করে আমরা ধরেন দেন ইমেজটাকে যেখানে দিতে চাই, এখানে ইমেজ দিতে চাই, সো এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে কোথায় যাব, এই যে দেখেন ইনসার্ট, এই যে এই দিক থেকে আমরা এই যে ইমেজের অপশন আছে, সো আমরা এদিক থেকে ইমেজের অপশনে এখানে চলে যাব। আচ্ছা, একটা মিনিট, সরি, আমাদের সরি এটা স্যার ওই যে ইমেজের বাম অপশন না, বাম একটা পাশের মিনিট, হ্যাঁ, উপরে মিডিয়া। জি জি, একটা মিনিট, আমরা এখান থেকে করে যে অ্যাড মিডিয়াতে যাব। ওকে, এখানে অনেক সময় অপশন ছিল, আমরা অ্যাড মিডিয়াতে যাব, এখানে রেখে আমরা জাস্ট কার্সর রেখে অ্যাড মিডিয়াতে যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ভিতরে যদি কোনো ইমেজ থাকে সেগুলো, আর কম্পিউটার থেকে নিতে হলে এই যে আপলোড ফাইল এখানে, দেন সিলেক্ট ফাইল। ওকে, দেন এখান থেকে গিয়ে এই যে জাস্ট আমরা কি করব, যে ইমেজটা দিব অবশ্যই এটাকে আপলোডের আগে অপটিমাইজ করে নেবেন। আমি আপাতত ওভাবেই আপ করে দিচ্ছি, এবং এখানে ওই যে দিলে অপটিমাইজ করে নিলে এখানে যে নাম টাম চলে আসবে অটো, আমরা সেগুলো দেন বসিয়ে দিব। স্যার ক্যাপশন এন্ড ডেসক্রিপশন তো আমার দরকার নেই স্যার। না না, এগুলো কোনো কিছু দরকার নাই।
অল্টার টেক্সট প্লাস টাইটেল দুইটা দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একটু প্রবলেম হচ্ছে এটা। আচ্ছা কেটে দিই, দাঁড়ান আমি আবার নতুন করে করি, কোনো ঝামেলা হয়েছিল। নেটের কারণে মেবি টাইম নিচ্ছে। একটু নিচ থেকে এটাকে কেটে দিই আমি। ওকে, এটা লোডিং স্পিডের কারণে আসলে টাইম নিচ্ছে এসে। আমরা ওই ক্ষেত্রে ইমেজ টিমেজ কমায় নিব, লোডিং স্পিড ভালো থাকলে তো সাথে সাথেই ইমেজ টিমেজ এগুলো আপ হয়ে যাবে। এটা ঝামেলা করতেছে, এটা একটু স্মলার করতে হবে। ওকে আমি ধরেন আপাতত এই যে আমাদের যেটা ছিল এটাকে আমি দিয়ে দিচ্ছি, এটাকেই পোস্টের মধ্যে এখানে দিয়ে বোঝাচ্ছি। ওকে, তো বাকি জিনিস আপনারা অন্য ইমেজগুলো এভাবে কম ফাইল সাইজ ওই যেভাবে ইয়ে করে নেবেন। যে ইমেজটা যেখানে দিতে চান সেখানে রাখলাম, রাখার পরে দেখেন এটাকে ক্লিক করে সিলেক্ট করলাম। এই যে এডিট থেকে চাইলে ইমেজের সাইজ কিন্তু আপনারা এখান থেকেও চেঞ্জ আনতে পারবেন। এটা আমি ইমেজটা সেন্টারে দিতে চাই, সেন্টারে দিয়ে আপডেট দিলে এটা কিন্তু দেখবেন সেন্টারে চলে গেল। এখন এটাকে আমি চাইলে একবারে অনেক কাজই করতে পারতাম, একটা করেই করে দেখালাম। মিডিয়াম থেকে না দিয়ে আমি ধরেন একটু লার্জ করে দিলাম, দিলে কিন্তু এটা একটু এই যে এখন বড় হয়ে গেল বা সাইজটা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে। তো আমি এখান থেকে কি করব, সাইজ বড় হলে স্যার ঝাপসা হয়ে যাবে ইয়ার স্যার ইমেজটা। হ্যাঁ আমি এখান থেকে ধরেন কি করব, আমি লেফট রাইট এগুলো তো দিতেই পারি, এখানে লার্জ আবার মিডিয়ামটাও ভালো না, মিডিয়াম থেকে আমি একটু বড় করব। এখান থেকে কি করতে পারি দেখেন, এদিকে আমাদের অপশন থাকার কথা কাস্টমাইজ সাইজ। কাস্টমাইজ আমি 300 না দিয়ে ধরেন এখানে 1000ও দিব না, আমি 900 দেন স্যার। 900 বা 800 মতো একটু দিয়ে দেখি। আচ্ছা এরকম একটা করে দেখি কেমন লাগে। তারপরেও মনে হচ্ছে একটু বড় বড়, সমস্যা নেই। আমরা ধরেন ওভাবে করে ওই যে সাইজ করে নিব, তাহলে আরো বেটার হবে। বা এদিক থেকেও আমরা এগুলো করতে স্যার পারবো। এখানে লেখা যায় স্যার, লিখে দেন স্যার, হ্যাঁ লিখে দিলেই লিখেও হবে দেওয়া স্যার। যায়, আমরা যে কোনো একভাবে দিতে পারি। আমি ধরেন একটা দিয়ে দিলাম, এটাই থাকলো। অথবা কত করা যায়, আচ্ছা দাঁড়ান আমরা 750 করি, 750 করি। ওকে, ধরেন একটা করে রাখলাম। অথবা আমি যদি এদিকে আরেকটু লম্বা বড় করতে চাই তাহলে আমরা এখান থেকে এটা অবশ্য ইয়ে টাইপের রেক্টেঙ্গুলার টাইপের হবে, সমস্যা নাই। আমরা ওইভাবে সাইজ আগে থেকে ইয়ে করে নিয়ে আসতে হবে। তো আমরা দেখেন এখানে দিলাম, কার্সর নিলে কিন্তু লেখা দেখাচ্ছে না, এই জন্য আমরা এডিটে আবার গেলাম, গিয়ে যে অ্যাডভান্স অপশনে গিয়েও আমরা কিওয়ার্ড গুলো এই যে ইমেজ অল্ট অ্যাট্রিবিউট বা অল্ট ট্যাগ এখানে দিয়ে দিব, তাহলে ইমেজের উপর কার্সর নিলে শো করবে বা ইমেজ অল্ট ট্যাগটা প্রপারলি সব হবে। কি ছিল বেস্ট এম মিট আন্ডার 200 ইমেজ সিএসএস ক্লাস কি ওটা স্যার? এই যে এখানে কার্যে নিলে দেখেন এখন এখানে চলে আসতেছে। বাকি কোনো কিছুই দরকার নেই আমাদের, শুধু হচ্ছে ইমেজটা যে আপ করার সময়টা আর অ্যাডভান্সে গিয়ে এই যে অল্টা ট্যাগ করা।
এখান থেকে আমরা জাস্ট কি করলাম, আমাদের এই জিনিসগুলোকে দেখেন, ইমেজ বা ইমেজটা সাইজটা সুন্দর হলে আরো ভালো লাগবে, এটা দিলাম। এরপর যদি কোথাও আমরা এই যে ভিডিও দিতে চাই, সে এক্সাম্পল ধরেন আমরা একটা ভিডিও দিব, তো ভিডিও দেওয়ার জন্য আমরা প্রয়োজনে ইউটিউবে, নিজেদের ইউটিউবে, এটা কখনোই সাইটের মধ্যে ভিডিও আপ করব না, তাহলে জায়গা কিন্তু ভিডিওতে আরো অনেক বেশি নেয়। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সাইটের নামে রাখতে পারি, অথবা এক্সাম্পল অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে এক্সাম্পল নিয়ে এসে আমরা আমাদের মতো দিতে পারবো। এই ক্ষেত্রে দিলে কোনো সমস্যা নাই, অন্য কারোর ভিডিও নিতে পারেন, এমবেড করে নিতে হবে। আমরা লিখলাম যে পেস্ট, এভাবে দিলাম, বা 200 ইউএসডি এভাবে দিয়ে ওই আগে দেখে নিলেন, দেখার পরে যে কন্টেন্টটা বেশি ভালো লাগবে এভাবে আমরা ধরেন ওভাবে একটা নিব যেগুলো ইংলিশ বেইজে। আমরা ধরেন যে কন্টেন্টটা নিব সেটাকে এভাবে জাস্ট ওপেন করলাম, এবং আমাদের 11 হইতে হবে। নেয়ার পরে কোথায় যাব, এই যে শেয়ার, আমরা শেয়ারে যাব, শেয়ারে ক্লিক করার পরেই এই যে এমবেড, এমবেডে ক্লিক করলাম, এরপরে এই যে কোডটা গেল, জাস্ট কোডটাকে কপি করে নিলাম। ওকে, শো প্লেয়ার কন্ট্রোল, ওকে। আমরা এগুলোকেও চাইলে এই যে উঠায় দিতে পারি, উঠায় দিয়েও নিতে পারি। এখানে একটা প্লেয়ারের অপশন ছিল, ওইটা প্লেয়ারটা বাদ দিয়েও আমরা নিতে পারি, সমস্যা নেই। এখান থেকে নিয়ে আমরা যেখানে দিতে চাই এখানে কার্সর রেখে কোড দিলেও হবে, অথবা এখান থেকে আমরা ধরেন এখন তো ওয়ার্ড ফরম্যাটে আছে, আমরা এখান থেকে কোড ফরম্যাটে যাব, এই যে এই জন্য টেক্সটে যাচ্ছি, সেটাই গেলেও হবে। গিয়ে শুধু কোডটা ধরেন আমি বসায় দিলাম, দেওয়ার ব্যাক আসলাম। এখন দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা, আমাদের ভিডিও এদিকে ধরেন যেখানে রাখতে চাই ভিডিওকে ওভাবে রাখবো, রেখে যে ভিডিওটা দিয়ে দিলাম, মানুষজন দেখতে পারবে। সো অলরেডি আপনার এভাবে আমরা ইমেজ ভিডিও সব কিছু দিয়ে এখন আমরা কি করে দিচ্ছি, পাবলিশ করে দিচ্ছি, কারণ আমাদের এখানে সব কাজই শেষ। পাবলিশ করে দিচ্ছি, পরে আমরা কিভাবে এই যে প্রোজ এন্ড কনস কে সুন্দর কালার করতে হয়, কিভাবে ইয়ে করতে হয় এটা দেখবো। আগে আমরা ধরেন পাবলিশই করে নিই, ধরেন সব কন্টেন্ট টন্টেন্ট রেডি করে ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক সবকিছু দিয়ে আপনি আপনার কন্টেন্টকে পাবলিশ করে দিলেন, নেক্সট টাইম স্যার এডিটও করতে কোনটা পারবেন। ভিডিও কোড কিভাবে বসালেন বুঝলাম না। ভিডিওগুলো জাস্ট ওই যে আমি এমবেড কোড নিয়ে আসলাম, নিয়ে এসে বসিয়ে দিলাম। এই যে ভিডিওর লিঙ্ক দিতে চান, যেটা ভালো লাগে সেটার ওই যে কোথায় গেলাম দেখেন, জি, রাইট। এই যে এই ভিডিওটা আপনার দিতে চাচ্ছেন, ভাল লাগছে, তো সেটাকে আপনি কি করবেন, এই যে শেয়ারে ক্লিক করে শেয়ারে ক্লিক করে দেন এই যে এমবেড, এই যে কোড আছে, কোডটা সিলেক্ট করে কপি করে নিলেন, অথবা এটা উঠাইতেও পারেন, নাও পারেন, এটা আসলে কোনো সমস্যা না। আপনি দেন এই যে কন্টেন্টের মধ্যে গিয়ে যেখানে বসাইতে চান সেখানে কার্সরটা রাখলেন, তাহলে এখানে বসাবেন, এখানে কার্সরটা রেখে এই যে ভিজুয়াল থেকে না গিয়ে টেক্সটে যাইতে পারেন, টেক্সটে গিয়ে শুধু কন্ট্রোল ভি করে কোডটা বসায় দিবেন, দিয়ে আপনি আপডেট করে দিবেন, তাহলে এখানেও ওইটা বসে যাবে। এটা কোড জি স্যার। ফাংশন। আমি ভিজুয়ালে আসলাম। এখন আমরা যদি এখান থেকে আমাদের সাইটটাকে নিউ ট্যাবে বা অন্য কোনো যেখানে লগ ইন করা নেই ওপেন করি, তাহলে আপনারা দেখবেন এই যে সাইটে গেলে এভাবে দেখাবে, কিন্তু ওই যে বলছি ইমেজ সাইজ থাকলে আরো সুন্দর লাগবে আসলে। এই যেভাবে দেখাচ্ছে যত কন্টেন্ট থাকবে সব রিড মোডে ক্লিক করলে আপনার কন্টেন্ট যেভাবে ইয়ে আসবে, ভিতরে অন্য ইমেজ দিলে সেটা সেভাবে আসবে। ওকে, ও এই যে এখান থেকে আমরা মনে হয় একবার ইয়ে করছিলাম, তো যার কারণে এটা হয় নাই, ওই যে কাট করে নিছিলাম, তো এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। সো এভাবে করে দিলে এখন আমাদের কন্টেন্টের মধ্যে ইন্টারনাল লিঙ্ক, এই যে আউটবাউন্ড লিঙ্ক, কন্টেন্টের হোভার কালার টালার যা দিচ্ছেন সেভাবে আছে, প্রোজ এন্ড কনস, স্পেসিং বেশি মনে হইলে আবার কন্টেন্ট এডিটে গিয়ে করতে পারেন। প্লে লিস্টের মধ্যে এক্সাম্পল এভাবে দেখলেন, বা যেটা ভিডিও। ওকে, তো সবকিছু এভরিথিং আমাদের কন্টেন্টটাকে সুন্দর অপটিমাইজ করে এবং ফুললি অপটিমাইজ করে পাবলিশ করেছি। পাশাপাশি আমরা যদি আমাদের এখন এখানে যাই, এখান থেকে যদি দেখি যে কিচেন, এখান থেকে গ্রিন্ডারের মধ্যে দেখেন, গ্রিন্ডারের মধ্যে ক্লিক করলে কিন্তু কন্টেন্ট দেখাবে, কিন্তু অটো কার্সর নিলেই কিভাবে দেখাবে কারো মনে আছে? এখন কিন্তু ক্যাটাগরির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি অন্য ক্যাটাগরিতে কন্টেন্ট নাই, যেটা পাবলিশ করেছি এটাই আছে, কিন্তু
কার্সার নিলেই গ্রিন্ডারে কার্সার নিলেই কন্টেন্ট দেখাবে। এটা কি করতে হবে, ওই যে মেনু বার আপনাদের মনে আছে কিনা যে আপনারা হচ্ছে কাস্টমাইজে গিয়েছিলেন অ্যাপিয়ারেন্স থেকে, কোথায় কাস্টমাইজে, কাস্টমাইজ। প্রতিবার কন্টেন্ট পাবলিশের পরে কিন্তু ওভাবে দেখাইতে চাইলে কাস্টমাইজে গিয়ে মেনু বারে গিয়ে এই কাজ করে আসতে হবে। এই যে এখান থেকে গিয়ে আমরা মাত্র যেটা দিয়েছি এটার নাম কি পোস্ট দিয়েছি। সো অ্যাড আইটেম থেকে কি করতে হবে, আপনার কোথায় যেতে হবে, পোস্টে, কারণ যেহেতু আমরা পোস্ট পোস্টে অ্যাড করতে চাচ্ছি, এই যে পোস্ট, এই যে এটাকে অ্যাড করলাম, অ্যাড পাবলিশ করেছি, করলাম। পাবলিশ করে এখন আমরা এদিক থেকে যদি একটু রিলোড দিয়ে দেখি তাহলে দেখেন এইটা অবশ্য আপনার, একটা মিনিট দাঁড়ান, এটা ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি, তো এটা এভাবে আসতেছে। আচ্ছা ভিতরে গিয়ে আবার ঠিক করতে হবে কোনটা কিচেনের মধ্যে গ্রিন্ডার, কারণ এখান থেকে একটা মিনিট। ও আচ্ছা, আমরা তো এখনো সেটই করি নাই, মাত্র শুধু অ্যাড করছি, কিন্তু আমাদের কি করতে হবে, এখানে অ্যাড করার পরে কি করা লাগবে, এটা তো আর কোনো ক্যাটাগরি নেই, এটাকে কার আন্ডারে দিতে হবে, আর মনে আছে, জি স্যার, গার্ডেন আন্ডারে। এই যে এখান থেকে নিয়ে আমাদের দ্বারা ইয়া স্যার, সরি স্যার, কিচেন ইয়ার কোথায় আন্ডারে, আছে আমরা দেখি আগে, গ্রিন্ডারের আন্ডারে, গ্রিন্ডার আন্ডারে। এটাকে নিয়ে এই যে গ্রিন্ডার, তাই না, এটা গ্রিন্ডার না, এটা ডান দিকে একটু সরাই দিতে হবে, এটা দিলে তখন আপনি পাবলিশ দিবেন। এখন আপনার এখানে গেলে হোম পেজে যান, রিলোডে যান, এখন দেখেন ঠিক আছে, এখন এই যে গ্রিন্ডারের মধ্যে গেলে এই যে এখন কন্টেন্ট দেখাচ্ছে, দেখছেন, জি স্যার। এভাবে গেলে মেনুতে গিয়ে ঠিক করতে হবে, আর না দিলে ওই গ্রিন্ডারের ক্যাটাগরির মধ্যে গেলে। আর র্যাঙ্কিং এর জন্য তো আপনি এখানে দিলেও কিছু না, না দিলেও, এটা শুধু ইউজার দেখার জন্য। আবার এটাকে তো জানেন যে আমি শুধু এত কিছু না দিয়ে শুধু মিড গ্রিন্ডার দিয়ে রাখবো, সেটাও পসিবল, বা বেস্ট মিড গ্রিন্ডার আন্ডার 200 অথবা মিড গ্রিন্ডার আন্ডার 200, এটাও আমি দিতে পারি। তাহলে কি করতে হবে, এই যে এটার গিয়ে পোস্টের এখানে ক্লিক করে এই যে নেভিগেশন লেভেলের এখানে লেভেল। লেভেল থেকে এগুলো বাদ দিতে হবে। আমি চাচ্ছি শুধু মিড গ্রিন্ডার, মানে এত বড় যেন এর মধ্যে না দেখায়, শুধু ছোট করে দেখায়, এতটুকু করলে এই যে পাবলিশ দিলাম, রিলোড দিলাম। রিলোড দিয়েছে। এখন দাঁড়ান, এখন আমাদের কিচেনের মধ্যে এই যে গ্রিন্ডার, এই যে দেখেন শুধু মিড গ্রিন্ডার আন্ডার 200, আরো শুধু মিড গ্রিন্ডার রাখতে চান সেটাও পসিবল। তো যাই হোক, এদিক থেকে এই কাজগুলো করলেন। এখন এখানে আরো বেশ কিছু কাজও চাইলে করা যাবে, তবে ওইটা মনে হয় আমরা নেক্সট ক্লাসে দেখি কিভাবে ওই যে প্রোজ এন্ড কনস কে কালার করব, কিভাবে এই যে বাটন টাটন অ্যাড করব, এগুলো আমরা নেক্সট ক্লাসটাকে অ্যাড করব। তো এই পর্যন্ত এটাকে ওকে ডিলেট আর কি করেন না, তাহলে আমি এই কন্টেন্টের মধ্যেই দেখাবো। ওকে, ওকে স্যার। আমাদের তো আবার ক্লাস আছে কবে, আগামী সোমবার। সোম আগামী সোমবার। ওকে, সমস্যা নেই, পারলে এর মধ্যেই যদি পারি। এবং এছাড়া আপনারা যদি আমার ওই যে ইয়েতেও যাবেন, আমি এটা দেখাবো না, পাশাপাশি অবশ্যই ইউটিউবের যেটা ইয়ে আছে ওইটা আপনারা পুরো ভিডিওটাও দেখবেন, এই ভিডিওটাও দিচ্ছি, ওইখানেও সেম জিনিস, ওই জিনিসগুলো আছে, এগুলো আমরা দেখবো না, কারণ আজকে না হলে এটা শেষ করতে অনেক টাইম লেগে যাবে, আরো আধা ঘন্টা 1 ঘন্টা। ওকে, এই হচ্ছে আজকের ইয়ে। আমরা নেক্সট ক্লাসে আরো এই যে কন্টেন্ট কিভাবে এসইও অপটিমাইজ করে পাবলিশ করতে হয়, এবং এটা কিন্তু একটা কন্টেন্টের ক্ষেত্রে না, আপনি যতবার কন্টেন্ট পাবলিশ করবেন প্রত্যেকবার প্রত্যেকটার জন্য এভাবে করে অপটিমাইজ করে আপনাকে পাবলিশ করতে হবে বেটার র্যাঙ্কিং এর জন্য। তো এইভাবে আমরা এই কন্টেন্ট রাইটিং এর পার্টটা তো অলমোস্ট আমরা শেষ করে ফেলেছি। আরো কিছু ওই যে পরে অ্যামাজনে লিঙ্কটিং বসানোর পরে কিভাবে কি করব এই সেই, ওই যে বা প্রোজ এন্ড কনস, একটা প্রোডাক্টের যে চার্ট থাকে 10টার, ওই জিনিসগুলো সবগুলো আমরা নেক্সট ক্লাসে এটা করে দেখব। পাশাপাশি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও কি করবেন, ওটা দেখবেন। ওকে, ওকে স্যার। তাহলে এটা আরো আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, নেক্সট ক্লাসে বললে আরো দ্রুত ধরতে পারবেন। তো আমরা এইভাবে কন্টেন্ট পাবলিশের পরে দেন আমরা ওই যে কিভাবে ইন্ডেক্সে দিতে হয় বা অ্যাড করতে হয় এগুলো দেখব। এরপরে আমরা হচ্ছে দেন অফ পেজের কাজ শুরু করব। মানে আস্তে আস্তে আমরা অনেকটা দূরে আগাচ্ছি, আপনাদের ইয়েগুলো আরো কনসেপ্টগুলো আরো কিন্তু ক্লিয়ার হচ্ছে। ওকে, যাই হোক আমি ভিডিওটাকে আগে সেভ করে দিই।